আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। লাস্ট কোয়ার্টারের ক্লাসে একদম দেখা হয়েছিল, এরপরে বেশ অনেক লম্বা একটা গ্যাপ, এরপরে আবার তোমাদের ক্লাসে আসলাম। একটা ছেলে কমেন্ট করেছো, কি কমেন্ট করেছো? আচ্ছা, সবাই তান্ত্রিক ভাই তান্ত্রিক ভাই বলতেছো। ওকে। পিনাক বিশ্বাস বলছো, শিশির ভাইয়া আমার ইন্টার লাইফের আশীর্বাদ। আপনি যেভাবে রসায়ন করিয়েছেন, বিশেষ করে পরিবেশ রসায়ন, এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ ভাইয়া। তান্ত্রিক মশাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া উই মিস ইউ। আমিও আমিও মিস করেছি, অবভিয়াসলি। ভাইয়া আপনাকে খুঁজতেছিলাম, এই তো চলে আসছি। হ্যাঁ ভাইয়া, হচ্ছে আমাদের নোট কম্পিটিশন এবং হচ্ছে এক্সপেরিমেন্ট কম্পিটিশনের রেজাল্ট দেওয়ার কথা। হ্যাঁ, আমি দেখেছি অনেকগুলো, অনেকের নোট এবং এক্সপেরিমেন্ট গুলো অ্যাপ্রুভ করা হয় নাই, সো ওইগুলো অ্যাপ্রুভ করছি, দেখছি। অবশ্যই দেওয়া হবে। ভাইয়া এক চ্যাপ্টারে আর কয়জন আসবে? না, আর কেউ আসবে না, শাওন ভাই আর কি দুইটা ক্লাস নিতে আসছিল খালি। হ্যাঁ, যারা নোট দিতে দেও নাই এখনো, আজকে চাইলেও নোট দিতে পারো। হুম। তারপরে বলো তোমাদের কি অবস্থা। আজকে তোমরা দ্রাব্যতা পড়ে ফেলছো না? দ্রাব্যতা পড়ে ফেলছো, সো যারা আমাকে চেনো না, আমি আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির, বুয়েট, এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ওকে। এবং আহ, রসায়ন কেমিস্ট্রি বা কেমিস্ট্রি অলিম্পিয়াড যেটা বাংলাদেশের, সেখানে আমার অবস্থান ছিল 15তম, এবং ইন্টারন্যাশনাল যে ক্যাম্পেইন থাকে সেই ক্যাম্পেইনেও আমি ছিলাম। পরে আর কি আর অলিম্পিয়াডের দিয়ে কাজ খুব একটা করা হয় নাই। সো চলো আমরা শুরু করি। বলো, দ্রাব্যতা দ্রাব্যতা কাকে বলে? বলো, দ্রাব্যতা কাকে বলে? যারা ভাবছো কিসের নোট, সেটা হচ্ছে আমাদের আহ, আগের চ্যাপ্টারের নোট আর কি। মানে হচ্ছে পরিবেশ রসায়ন, যেটা আমি পড়িয়েছিলাম আগের কোয়ার্টারে, সেইটার নোটের কথা বলা হচ্ছে। সো তোমাদের এটার সাথে কোনো লেনা দেনা নেই। তো তোমরা অলরেডি একটা জিনিস পড়ে ফেলেছো, দ্রাব্যতা। দ্রাব্যতার ইংরেজি কি? হ্যাঁ ভাইয়ারা, দ্রাব্যতার ইংরেজি কি? ওকে। এই তোমাকে উল্টাপাল্টা কমেন্ট করো না, হ্যাঁ। যেটা প্রশ্ন করছি সেটা উত্তর দাও। আচ্ছা, সলিউবিলিটি। আচ্ছা। আচ্ছা, জান্নাতুন নাইমা বলছো 100 গ্রাম পানিতে যতটুকু দ্রবীভূত হয় সেটা হচ্ছে সলিউবিলিটি। তোমরা কি ওর সাথে একমত? 100 গ্রাম পানিতে যতটুকু দ্রবীভূত হয় তাকে বলা হচ্ছে দ্রাব্যতা। তোমরা কি এটার সাথে একমত? উম দ্রব দ্রাবকের শতকরা অনুপাত বলছো? ওকে। কোন দ্রবণে যতটুকু দ্রবীভূত হতে পারে তাকে দ্রাব্যতা বলে। না, হলো না এটা। 100 গ্রাম দাবকে যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে মহিম মাহিম ফেরদৌস, সরি নট মহিমা ফেরদৌস, মাহিম ফেরদৌস, হ্যাঁ এক্স্যাক্টলি, সঠিক উত্তর। সম্পৃক্ত কথাটা আসতে হবে, সম্পৃক্ত। তো তোমরা সম্পৃক্ত মানে বোঝো? সম্পৃক্ত মানে বোঝো? আমি একটু জাস্ট তোমাদেরকে যাচাই করি, দেখবা এর মধ্যে অনেক কিছুই তোমরা হচ্ছে মিসম্যাচ করে ফেলেছো, তো এই কথাগুলো লাগবে। সম্পৃক্ত মানে কি? ঠিক আছে, দ্রাব্যতা। তা দ্রাব্যতার সাথে আমরা একটা ওয়ার্ড পাইলাম, সেটা হচ্ছে সম্পৃক্ত। কি ওয়ার্ড পাইলাম? সম্পৃক্ত। সম্পৃক্ত, যেটাকে বলা হয় স্যাচুরেটেড। স্যাচুরেটেড। ঘনত্ব সমান? না।
আবার বলো, অন্যগুলো বলো। আমি এখানে কিছু বোঝাই নাই, আগের ক্লাসের পড়াগুলো বলছি। নীরব, হ্যাঁ, একজনের উত্তর আমি পেয়েছি অলরেডি। আহ আচ্ছা 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 আচ্ছা, দ্রবণের সমান দ্রব্য থাকে না, এরকমটা না। মারুফা বিনতে ফারুক, যতটুকু প্রয়োজন ততটুকু যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত। এক্স্যাক্টলি, যতটুকু প্রয়োজন ততটুকু যদি থাকে, নট যতটুকু প্রয়োজন, যতটুকু তোমার ক্যাপাসিটি, যতটুকু তোমার ক্যাপাসিটি সেটা যদি তোমার মধ্যে থাকে তাহলে সেটাকে আমি বলছি সম্পৃক্ত। যেমন দেখো, যেমন এক্সাম্পলটা লিখে নাও। যেহেতু হচ্ছে এর আগের ক্লাসগুলো আমি আসি নাই, বাট বাকি ক্লাসগুলো তোমাদের আমি নিব, সো আমি একটু তোমাদেরকে আমার মতো করে সাজিয়ে নিই। হ্যাঁ, প্রথম আধা ঘন্টা একটু আমি তোমাদেরকে রিক্যাপ করি জিনিসগুলো। হ্যাঁ, এবং আমি আমার মতো করে একটু গুছাই নেই। ধরো এখানে 100 গ্রাম ওয়াটার আছে, 100 গ্রাম ওয়াটার আছে। এবার এক কাজ করো, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। 100 গ্রাম ওয়াটারে এখন তুমি কি অ্যাড করতে চাও বলো তো? সুগার অ্যাড করতে চাও, চিনি অ্যাড করতে চাও। ঠিক আছে, তো তুমি এই 100 গ্রাম ওয়াটারের মধ্যে সুগার অ্যাড করছো। প্রথমে তুমি মনে করো 1 গ্রাম সুগার অ্যাড করলা। আচ্ছা, তুমি বলো তো, কমন সেন্স কি বলে? 100 গ্রাম সুগারের মধ্যে যদি আমি 5 কেজি, মানে 100 গ্রাম ওয়াটারের মধ্যে যদি আমি 5 কেজি সুগার অ্যাড করি, তাহলে কি এটা দ্রবীভূত হবে? তাহলে কি এটা দ্রবীভূত হবে? 100 গ্রাম পানির মধ্যে আমি 5 কেজি সুগার ঢেলে দিলাম। ওই যে একটা ছেলে বলছিল একটু আগে যে 100 গ্রামের মধ্যে যতটুকু থাকবে সেটাকে বলবো দ্রাব্যতা। তাহলে 100 গ্রামে যদি আমি 5 কেজি ঢেলে দিই, এটাকে আমি দ্রাব্যতা বলতে পারবো? পারবো না, কারণ আমাকে হইতে হবে সম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত মানে বুঝতে হবে আগে। ঠিক আছে, তাহলে খুব মনোযোগ দিয়ে করো, আমি জানি যে তোমরা পারো, বাট এই এক্সাম্পলটা আবার ভালো মতো নাও। ঠিক আছে, তো আমার 5 কেজি সুগার কোনোভাবেই দ্রবীভূত হবে না। সো এক্সপেরিমেন্টালি দেখা গেল যে আমি 1 গ্রাম করে অ্যাড করতে থাকবো। তো প্রথমে আমি 1 গ্রাম সুগার অ্যাড করলাম, দেন আমি ভালো মতো নাড়ানি দিলাম, দেখলাম যে হ্যাঁ দ্রবীভূত হয়ে যাচ্ছে। এভাবে 2 গ্রাম সুগার দিলাম, ভালো মতো নাড়ানি দিলাম, দ্রবীভূত হয়ে যাচ্ছে। 10 গ্রাম সুগার দিলাম, নাড়ানি দিলাম, দ্রবীভূত হয়ে যাচ্ছে। তারপরে এভাবে 20 গ্রাম দিলাম, 1 গ্রাম করে অ্যাড করছি কিন্তু দ্রবীভূত হচ্ছে। 21 দিলাম, 22 দিলাম, 23 দিলাম, এভাবে 30 গ্রাম দিলাম, দ্রবীভূত হয়ে যাচ্ছে। 36 গ্রাম সুগার দিলাম, দ্রবীভূত হয়ে যাচ্ছে। যেই কিনা আমি 37 গ্রাম সুগার দিলাম, ঠিক আছে, তখন দেখা গেল 1 গ্রাম অধক্ষেপ পড়েছে। 1 গ্রাম অধক্ষেপ পড়েছে। যেই কিনা আমি 38 গ্রাম সুগার দিলাম, দেখা যাচ্ছে 2 গ্রাম অধক্ষেপ পড়েছে। যেই কিনা আমি 39 গ্রাম সুগার দিলাম, দেখা গেল 3 গ্রাম অধক্ষেপ পড়েছে। এই জিনিসটা আমি এক্সপেরিমেন্টালি দেখলাম। কিভাবে দেখলাম? যোগ করে করে আমি 1 গ্রাম যোগ করলাম, এভাবে নাড়ানি দিলাম, ঠিক আছে, পরে দেখলাম যে না, হইতেছে না, মানে না, দ্রবীভূত হয়ে গেল। 2 দিলাম, 3 দিলাম, এভাবে আস্তে আস্তে দিলাম। আমি তোমাকে কয়েকটা ডাটা জাস্ট দিলাম, ঠিক আছে। এটা তুমি দেখলা, এটা কেন না, এটা তুমি নিজে করে দেখলা। মনে করো যে নিজে করে করে দেখলা 36 গ্রাম পর্যন্ত দ্রবীভূত হচ্ছে, এরপরে অধক্ষেপ পড়া শুরু করছে। যতই দিচ্ছ নিচে জমা হয়ে যাচ্ছে, আর নিতে পারছে না, তলানি হয়ে যাচ্ছে। কেন এমন হবে? আলভিন, কমন সেন্স কাজে লাগাও। তুমি কি 5 কেজি দিলে 5 কেজি দ্রবীভূত হবে? হবে না। একটা সময় যেহেতু ওর ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে যাবে, তারপরে নিচে যে জমা হবে, এভাবে 1 গ্রাম জমা হবে। পরে যখন 37 38 দেওয়া হলো, 2 গ্রাম জমা হইলো, 39 দিলে জমা হইলো। ওকে, এবার যে জিনিসটা হচ্ছে, তাহলে বলো দেখি ম্যাক্সিমাম কত গ্রাম সুগার এখানে দ্রবীভূত হতে পারে? ম্যাক্সিমাম কত গ্রাম সুগার এখানে দ্রবীভূত হতে পারে? এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ? ম্যাক্সিমাম 36 গ্রাম সুগার দ্রবীভূত হতে পারে। এই 36 গ্রাম যখন এর মধ্যে থাকবে, তখন এটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। যেটা ম্যাক্সিমাম সেইটাই যদি থাকে, এটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্তর থেকে যদি ছোট হয়, সম্পৃক্তর থেকে যদি ছোট হয়, মানে এই দিকে যেগুলো,
তখন এগুলোকে বলা হবে হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্তর নিচের গুলো যেগুলো, এটাকে রেড কালার দিয়ে দিলাম, ওভারওয়েট হয়ে গিয়েছে, নিচে যেগুলো যেগুলো অধক্ষেপ পড়ে গিয়েছে এগুলোকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ। তাহলে আমরা 3 টাইপের দ্রবণ পাচ্ছি, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে গিয়ে অসম্পৃক্ত, আর একটা হচ্ছে অতিপৃক্ত। 3টা পাইলাম। অতিপৃক্তর ইংরেজিটা কি? এটাকে বলা হয় হচ্ছে সুপার স্যাচুরেটেড বা ওভার স্যাচুরেটেড। সুপার স্যাচুরেটেড বা ওভার স্যাচুরেটেড, সুপার বা ওভার। আর এটা হচ্ছে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড, ঠিক আছে? তা দ্রাব্যতাটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের হবে। সম্পৃক্ত হইলেই তুমি দ্রাব্যতা বলতে পারবা, তাছাড়া তুমি দ্রাব্যতা বলতে পারবা না। ঠিক আছে, বুঝলা? ক্লিয়ার? বলো। ওকে, আচ্ছা, এখন তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেনটার অ্যান্সার করো দেখি। একটা কোয়েশ্চেন দিচ্ছি, অ্যান্সার করো। আমরা অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করব আজকে। আমরা অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করব আজকে। সো কোয়েশ্চেন, এটা বোনাস কোয়েশ্চেন, দেখি তোমরা কতটুকু পারো। ঠিক আছে, ঠিক আছে। 150 গ্রাম ওয়াটার, এর মধ্যে সুগার দেওয়া হলো 26 গ্রাম। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে চিনির দ্রাব্যতা কত? চিনির দ্রাব্যতা কত? এই কোয়েশ্চেনের জন্য চিনির দ্রাব্যতা কত? দেখি কে পারে এটা। খুবই সহজ, তাই না? সো যারা একটু চালাক, ঠিক আছে, তারা খুব সহজে উত্তরটা পেয়ে গিয়েছো, তাই না? যে কি 100 গ্রাম দ্রাবকে যতটুকু থাকে, তাহলে আমি খুব সুন্দরভাবে করে ফেলতে পারি, তাই না? যে 150 গ্রামে কতটুকু আছে? 26 গ্রাম দ্রব। 150 গ্রাম দ্রবণে 26 গ্রাম দ্রব, তাহলে 1 গ্রাম দ্রবণে কতটুকু থাকবে ভাইয়া? 26 ভাগ 150 গ্রাম। ঠিক আছে, তাহলে 100 গ্রামে কতটুকু থাকবে? 26 ভাগ 250 ইন্টু 100। তাহলে কত আসে? কত আসে? আমাদের আসে হচ্ছে 26 ডিভাইডেড বাই 250 ইন্টু হচ্ছে 100। তাহলে আসে হচ্ছে কত? ও 150, 150, সরি সরি 150। তাহলে এই হচ্ছে 150। তাহলে কত আসে? 17.33 গ্রাম পার 100 গ্রাম। সো এই হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। সবাইকে কংগ্রাচুলেশন, যারা যারা এইটা ভেবেছো তাদের উত্তরটা আসলে ভুল। ঠিক আছে, তাদের উত্তরটা ভুল। এখানে হচ্ছে তোমার বেসিকেই ঘাপলা। কয়েকজন, হাতে গোনা কয়েকজন, 5 জন বা 7 জন এটার সঠিক উত্তর দিয়েছো। এটার আসলে দ্রাব্যতা বের করা যাবে না, এটা দ্রাব্যতা বের করা যাবে না। ভুলটা কোথায়? এটা দ্রাব্যতায় বের করা যাবে না, কারণ তোমাকে এখানে বলে দেয় নাই যে এটা সম্পৃক্ত দ্রবণ। যদি বলে দিত এটা সম্পৃক্ত দ্রবণ, তাহলে তুমি বলতে পারতা যে দ্রাব্যতা এত হবে। সম্পৃক্ত না বলে দিলে তুমি দ্রাব্যতা বের করতে পারবা না। সম্পৃক্ত না বলে দিলে তুমি দ্রাব্যতা বের করতে পারবা না। সব সময় কথাটা উল্লেখ থাকতে হবে
যে এত গ্রাম চিনি এত গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, কারণ দ্রাব্যতাটা হচ্ছেই সম্পৃক্তটা নিয়ে। ঠিক আছে, সো আমার কোয়েশ্চেন ভুল, যে কারণে তোমার উত্তর দিতে হইতো যে উত্তর হবে না। ঠিক আছে, ভুল কোয়েশ্চেনে যদি উত্তর কেউ দেয় তাহলে উত্তরও তো ভুল, তাই না? আমি যদি ধরে নেই, ধরে নিলে তো হবে না। হ্যাঁ, প্রথমে উত্তর দিবা, তারপরে বলবা যে ধরে নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে গেল বিষয়টা। হ্যাঁ, তাহলে এটা করা যাবে না, বাট যদি এটা বলে দিত যে সম্পৃক্ত, দেন ইটস রাইট। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, আমি আর সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত এটা নিয়ে কোনো কথা বলবো না। এতদূর ক্লিয়ার কিনা? এতদূর ক্লিয়ার? ক্লিয়ার? নাইম বলতেছে আজকে কিছু কিছু বুঝতেছি, এতদিন বুঝি নাই। আস্তে আস্তে বুঝবা, এত এই জিনিসগুলো তো এতটাও ইজি না, একটু কঠিন জিনিস। ঠিক আছে, সো এগুলো বুঝতে একটু সময় লাগবে, তো এগুলো বুঝতে একটু সময় লাগবে। নো টেনশন, আমরা আছি তো। ঠিক আছে, আচ্ছা, তোমরা একটা জিনিস পড়েছো, ইফেক্ট অফ টেম্পারেচার অন সলিউবিলিটি। এটার বাংলা কি? এই জিনিসটা একটু নতুন ভাবে এখন আমরা যাব। ইফেক্ট অফ টেম্পারেচার অন সলিউবিলিটি মানে হচ্ছে দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব। দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব, যারা বোঝো নাই বাংলা লিখো, দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব। ঠিক আছে ভাই, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা বোঝান, খুবই সহজ। কোন জিনিস পানির তুলনায় যত গুণ ভারী সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। পানির তুলনায় যত গুণ ভারী সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। খুবই সিম্পল, এটাই শেষ কথা। পানির তুলনায় যদি 2 গুণ ভারী হয় তাহলে আপেক্ষিক গুরুত্ব 2, পানির তুলনায় 10 গুণ ভারী হলে আপেক্ষিক গুরুত্ব 10। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা বলো, দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব। দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব কি হবে? কেএসপি বুঝি না, এটা কেটা? হ্যাঁ, দীনবন্ধু। ওই দীনবন্ধু, এটা করানো হয় নাই তো, আজকে পড়াবো এটা কেএসপি, নো টেনশন। তাপ বাড়লে দ্রাব্যতা বাড়বে। তাপ না রে বাবা, তাপমাত্রা। ভাইয়া এটা পড়ায় না, এটা পড়ায় না এখনো। এটা পড়ানো হয় নাই? আমি তো মনে হয় দেখছিলাম যে পড়াইছে। হ্যাঁ, মার দিব নাই। যারা আমার ক্লাস করো নাই তারা আমার ক্লাস জানো, আমার ক্লাস কখনো অন টাইম শেষ হবে না, আমার ক্লাস শেষ হইতে একটু লেট হবে। ঠিক আছে, তো ওইভাবে মেন্টাল প্রিপারেশন নাও। এবং আমার ক্লাসে তুমি কোনো জিনিস না শিখে এখান থেকে বের হবে না, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি। আমি ক্লাসে তোমাকে যা করাবো তাই পরীক্ষায় আসবে এবং তুমি পারবা, নো টেনশন। আমাকে আগে দেখতে দাও। হাই হাই, ইয়াগুলো হারাই গেছে, স্লাইড গুলো। ওকে, আচ্ছা ধরলাম আমি পড়াই নাই, ঠিক আছে, যাই হোক বাদ দাও। তাহলে আমাকে বলো তো, হরলিক্স খাইছো তোমরা? হরলিক্স, হরলিক্স খাইছো? হরলিক্স আমরা ঠান্ডা পানিতে দেই নাকি গরম পানিতে দেই? হরলিক্স আমরা ঠান্ডা পানিতে বানাই নাকি গরম পানিতে বানাই? আমরা হরলিক্স বানাই গরম পানিতে। কেন গরম পানিতে বানাই? কারণ ঠান্ডা পানিতে দিলে হরলিক্সটা ঠিক মতো মিক্স হবে না, দ্রবীভূত হবে না। আবার যখন আমরা চা বানাই, আমরা চা বানাই কিন্তু গরম পানিতে, কখন আমরা ঠান্ডা পানিতে চা বানাই না। কারণ দ্রুত ওই চায়ের পাতাগুলো মিক্স হবে, চায়ের দানাগুলো মিক্স হবে। তার মানে এটা খুবই সিম্পল ভাবে তুমি বুঝতে পারছো যে গরম যদি হয় তাহলে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা যত বাড়বে দ্রাব্যতা বাড়বে। বাট দেয়ার ইজ আ ইস্যু, সরি দেয়ার ইজ অ্যান ইস্যু, তাই না? হ্যাঁ, একটা ফেমাস কথা আছে আমাদের বুয়েটিয়ান এক ভাইয়ের, যে ডক্টর এবং ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এটার মধ্যে খুব বেসিক একটা পার্থক্য আছে, খুব পার্থক্য আছে। আদার্স প্রফেশন এন্ড ইঞ্জিনিয়ার, এদের মধ্যে একটা খুব বেসিক ডিফারেন্স আছে। আর ডক্টর, এ ফার্মার, আর টিচার,
বাট যখনই ইঞ্জিনিয়ার বলা হবে অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে? সো বেসিক একটা ডিফারেন্স। তার মানে হচ্ছে কি, মানে আমরা একটা বেসিক কথা পেলাম যে এই বোর্ডটা খুবই ঝামেলা করে। তাপমাত্রা যদি বাড়ে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়বে, খুবই সিম্পল, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বলো, একটা জিনিস কল্পনা করো, তোমরা যে স্প্রাইট খাও, স্প্রাইটের ভেতরে কি থাকে? স্প্রাইটের ভেতরে কি থাকে বলো? ক্লাসগুলো একটু ফিলোসফিক্যাল হবে, শুরুর দিকের ক্লাস একটু ফিলোসফিক্যাল হবে, বুঝছো? মজা পাবা, ফিল করতে পারবা ভিতর থেকে। কার্বন ডাই অক্সাইড থাকে। তাহলে একটা স্প্রাইটের বোতল মনে করো, মদের বোতল হয়ে গেল না? হইলো, কি আর করার। কেমিস্ট্রিতে সবকিছু পড়তে হবে আমাদের, আমরা তো অ্যালকোহল বানানো শিখি, মুখে নাম নিলে কি সমস্যা বলো, তাই না? এটা মনে করো স্প্রাইট, হ্যাঁ, বা মাউন্টেন ডিউ, তাই না? ডার্কে আগে জিত হে, স্প্রাইটার কেন লিখলাম, স্প্রাইট। ওকে, স্প্রাইটের মধ্যে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডটা ওর ভিতরে দ্রবীভূত থাকে। স্প্রাইটটা কখন খেলে ভাল লাগে আমাদেরকে? একদমই যখন রোদে রোদে মনে করো রেখে দিয়েছো, গরম হয়ে গেছে, তখন ভাল লাগে? নাকি যখন ফ্রিজ থেকে বের করে খাও তখন ভাল লাগে? মানে টেস্ট বাট ডিফারেন্ট আমি জানি, বাট মোস্ট অফ দা পাবলিকের কখন ভাল লাগে? ফ্রিজ থেকে বের করা অবস্থায়, নাকি ওই যে রোদে রেখে গরম করে তারপরে তোমরা খাও? কোল্ড করে খাও, ঠান্ডা করে খাও, কেন? কেন, ওয়াই? বা ঠান্ডা করে খেলেই কেন ভাল লাগে, এটা তোমাকে বুঝতে হবে। এটার পিছনে সায়েন্স আছে, এটার পিছনে কেমিস্ট্রি আছে, কেন ভাল লাগে। দ্রাব্যতা বাড়লে হ্যাঁ অধিক দ্রব্য দ্রবীভূত থাকে। সো এখানে বলো কেন ঠান্ডা অবস্থায় কেন ভাল লাগে? ঠান্ডা অবস্থায় ঝাঁঝালো লাগে না? একটা গলায় একটা ঝাঁঝ অনুভব করো না তুমি ঠান্ডা লাগা অবস্থায়? বাট ওইটাকে যখন তুমি হচ্ছে এই খোলা রেখে দিবা বা মনে করো গরম জায়গায় রেখে দিবা, তখন কিন্তু এখানে কোনো ঝাঁজ থাকে না। ওই ঝাঁজটা কিসের? কার্বন ডাই অক্সাইডের। তাহলে এখানে উল্টা জিনিস হয়ে যাচ্ছে না, যে যখনই তুমি এটাকে মনে করো ফ্রিজে রাখলা, এটা ফ্রিজে আছে, আর এই সেম জিনিসটাই, ঠিক আছে, এই সেম জিনিসটাই মনে করো এটা সানে আছে, সান। তো এইখানে যেটা দেখা যায় যে ফ্রিজে যখন থাকছে, এটা খেয়ে তুমি মজা পাচ্ছ, এটা ঝাঁঝালো হচ্ছে, এটা হচ্ছে ঝাঁঝালো, বাট এটাতে ঝাঁঝালো না, ঝাঁঝালো না। ঝাঁঝালো হওয়া মানে হচ্ছে ওইখানে কার্বন ডাই অক্সাইড আছে, ওইখানে কার্বন ডাই অক্সাইড বেশি। ঝাঁঝালো মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেশি। আর যখন তুমি সূর্যের আলোতে রেখে দিচ্ছ কিছুক্ষণ পরে, তখন দেখবা যে শরবতের মতো হয়ে গেছে, ঝাঁঝালো থাকে না। তার মানে কার্বন ডাই অক্সাইড কম। এটা কেন হয়ে গেল ভাই? আমার তো, আমি একটু আগে দেখে আসলাম তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে। তাহলে যখন এখান থেকে এখানে যাব তখন তো কার্বন ডাই অক্সাইড বেশি দ্রবীভূত হওয়ার কথা ছিল, কার্বন ডাই অক্সাইড তখন বেশি দ্রবীভূত। আদনান একটা সঠিক কথা বলেছো, হ্যাঁ পরে আসছি ওখানে। আমি মনে করো দুইটা ক্যান খুলি নাই, তাহলে তো চাপের কোনো প্রভাব নাই। ক্যান মনে করো খুলি নাই, যে যার মতো আছে, কেন? এখানে যে মানে রিভার্স ঘটনা ঘটে, গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে, ভেরি সিম্পল। গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে লিখো, গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বেশি মানেই হচ্ছে দ্রাব্যতা কম।
যেই জিনিস তোমাকে কেউ বলে দেয় না। আর এটা হচ্ছে সলিড বা লিকুইড, সলিড বা লিকুইডের ক্ষেত্রে। তাপমাত্রা বাড়ালে সলিড বা লিকুইডের দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা বাড়ালে কি হয়, গ্যাসের কি হয় বলো, তাপমাত্রা দ্রাব্যতা কমে যায়। কারণ তাপমাত্রা বাড়ালে বাবারে গ্যাসগুলো উড়ে চলে যাবে না, বোঝে না, বলে কেন? হ্যাঁ, বলে কেন? ওকে, তার মানে গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে যায়। এজন্যই দেখবা যে হচ্ছে ধরো তোমার একটা ইন্ডাস্ট্রি আছে, মানে আমি একটু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আমি সবসময় কেমিস্ট্রিটাকে সায়েন্সের মানে মানে তোমার এক্সপেরিমেন্টাল বা প্রায়োগিক দিকটা আমি তুলে ধরি। সো আমার ক্লাসগুলো যারা করবা তারা আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে এই জিনিসগুলোর সাথে। ঠিক আছে, গদবাদা মনে করো ওই মুখস্থ করলাম, সূত্র করলাম, ম্যাথ করলাম, আমি এরকমটা করতে পারি না, সরি। ঠিক আছে, ধরো এখানে ইন্ডাস্ট্রি আছে, বিশাল বড় বড় ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো মনে করো ইন্ডাস্ট্রি, এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি গুলো দেওয়া হয় নদীর ধারে, তাই না রে? ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি গুলো দেওয়া হয় নদীর ধারে। এই মনে করো সূর্য, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ইন্ডাস্ট্রির নাম কি? ইন্ডাস্ট্রির নাম হচ্ছে তান্ত্রিক, মেসার্স তান্ত্রিক অ্যান্ড টং, মেসার্স তান্ত্রিক অ্যান্ড টং। ঠিক আছে, এই হচ্ছে ইন্ডাস্ট্রির নাম। তো এখানে মনে করো হচ্ছে তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে, বিভিন্ন কেমিক্যাল টেমিক্যাল নিয়ে কাজকাম করে। ঠিক আছে, এখন এখন যেটা হচ্ছে, বোতলের মুখ আটকানো থাকলে গ্যাসগুলো কিভাবে উড়ে যাবে তুমি আচ্ছা যাও দুইটাই খুলে দাও, দুইটাই খুলে দাও, খুলে ফ্রিজে রাখো, ঢুকা এই মানে খুলে আবার সানলাইটে রাখো, তাহলেও তো চাপ সেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে মেসার্স তান্ত্রিক অ্যান্ড টং, এখানে আমরা কেমিক্যাল নিয়ে কাজ করি। তো এই ধরো এখানে কি থাকে, অক্সিজেন থাকে কিনা? পানিতে অক্সিজেন থাকে? এই পানিতে অক্সিজেন থাকে, অক্সিজেন থাকে, CO2ও থাকে। এখন যেটা হয়, তুমি যদি এই প্রসেস যে বর্জ্যগুলো, বর্জ্য পদার্থ, এই বর্জ্য পদার্থ যদি তুমি এই ইন্ডাস্ট্রি থেকে ফেলো, তো ম্যাক্সিমাম যে বর্জ্য পদার্থগুলো এগুলো হট হয় না কোল্ড হয়? হট হয় নাকি কোল্ড হয় বলো তো? ম্যাক্সিমাম যে বর্জ্য পদার্থগুলো এগুলো গরম হয় নাকি ঠান্ডা হয়? আমি পানি দূষণ পড়াবো না রে বাবা, কাহিনী আছে শোনো, মজা বাবা। ম্যাক্সিমাম বর্জ্য পদার্থগুলো হট হয়। সো ধরো এই হট যে বজ্র পদার্থগুলো এগুলো যদি পানিতে আসে, তাহলে পানির তাপমাত্রা বাড়বে নাকি কমবে? এই যে পানি, এই পানির তাপমাত্রা বাড়বে নাকি কমবে? যদি হট বজ্র পদার্থগুলো বা ওখান থেকে যদি হট ওয়াটার আসে, তাহলে এই পানির তাপমাত্রা বাড়বে। তাহলে সো ওভারঅল পানির তাপমাত্রা বাড়ছে, তাই না রে? তোমরা সায়েন্টিস্ট হয়ে যাবা, চিন্তা নেই। তাহলে পানির তাপমাত্রা বাড়ছে, নদীর পানির। তো নদীর পানিতে যদি তাপমাত্রা বাড়ে, তাহলে বলো তো ভাই, পানির অক্সিজেন বাড়বে নাকি কমবে? পানির অক্সিজেন বাড়বে নাকি কমবে? পানির তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে পানির অক্সিজেন বাড়বে নাকি কমবে? নাইম বলে আমাকে দেখলে নাকি মনে হয় আমি রেগে আছি, কি বলে নাইম? তাপমাত্রা বাড়লে, আমরা একটু আগে দেখে আসলাম, তাপমাত্রা বাড়লে গ্যাসের দ্রাব্যতা কমবে। যেহেতু তোমার পানির তাপমাত্রা বেড়ে গেছে, তাহলে পানিতে অক্সিজেন কমে যাবে। আর অক্সিজেন যখনই কমে যাবে, ঠিক আছে, মাছ কি হয়ে যাবে? গণ হয়ে যাবে, মরে যাবে। ঠিক আছে, গাছপালা মানে উদ্ভিদ, জলজ উদ্ভিদ যেগুলো আছে কি হবে? গণ হয়ে যাবে। ঠিক আছে, পানিতে আরো যা যা আছে, ঠিক আছে, ব্যাং বলো, সাপ বলো, ঠিক আছে, সব কি হয়ে যাবে? গণ, সবাই কি
টপকে যাবে। দ্যাটস ওয়াই নদীর পাশে ইন্ডাস্ট্রি দিতে নিষেধ করা হয়। দ্যাটস ওয়াই নদীর পাশে ইন্ডাস্ট্রি দিতে নিষেধ করা হয়। এই যে মাসুমা বলছে মফিজ কট হয়ে যাবে। হ্যাঁ, মাছ, গাছপালা, ব্যাং সব কট, ডান। ঠিক আছে, জীবনের রীতি হয়ে যাবে। সো যে কারণে নদী নালার পাশে ইন্ডাস্ট্রি দেওয়া হচ্ছে গুরুতর অপরাধ। এই যে বুড়িগঙ্গা, আজকে এই অবস্থা কেন? যদি কেউ কেরানীগঞ্জে যাও দেখবা ওরে বাবারে বাবা, ঠিক আছে, ওইখানেই সব ইন্ডাস্ট্রি। কারণ কি? বর্জ্য ফেলা ইজি হয়, তাপমাত্রা বাড়ে, গাছপালা মরে যায়, পচে যায়, পচে গেলে পানিতে দুর্গন্ধ, পানির রং ভিন্ন, মানে একাকার একটা অবস্থা। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। তার মানে তাপমাত্রার ইফেক্টটা দুই রকম। যদি তুমি চা পাতা বা হচ্ছে হরলিক্স বা যে সলিড পদার্থ নাও, তাহলে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে। আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতাটা কমে যায়। তোমাদেরকে মনে হয় হেনরি ইফেক্ট পড়িয়েছে, হেনরিজ ল পড়িয়েছে, আমি দেখেছি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। গ্যাসের ক্ষেত্রে তখন আমরা হেনরিজ ল, চাপ বাড়িয়ে দ্রাব্যতাটা বাড়াই। ঠিক আছে, ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? মফিজ কট? ওকে, ফিল করতে পারছো? সাবাস। সো এই গেল বিষয়। সো এখানে আমরা যেটা করব, আচ্ছা এবার এবার আমরা ম্যাথের দিকে যাব। ঠিক আছে, ম্যাথের দিকে যাব, বাট তার আগে তোমাকে বুঝতে হবে। বুঝলে ম্যাথ ইজি, আর না বুঝলে ম্যাথ কঠিন। ঠিক আছে, আচ্ছা ইয়া বোঝো, ক্রিস্টাল বোঝো? ক্রিস্টাল, ক্রিস্টাল বোঝো? কক্সবাজারের দিকে কার বাড়ি? কক্সবাজার বা সেন্ট মার্টিন বা হচ্ছে টেকনাফ, ওইদিকে কেউ আছো? কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ, ওইগুলোর কেউ আছো? আচ্ছা আছো। তোমরা যারা, আমি যখন সেন্ট মার্টিন গেলাম, সেন্ট মার্টিন না, মহেশখালী গেছিলাম, ওই যে পাহাড়ি দ্বীপ যেটা, তো ওইখানে হচ্ছে লবণ বানায় ওরা। তো লবণ কিভাবে বানায় তোমরা জানো? লবণ কিভাবে বানায়? এই যে তোমরা যে লবণ খাও, বাট এটা তো প্রসেস হয়ে আসে। বাট মনে করো যে হচ্ছে নর্মাল যে বাজারে খোলা লবণ পাওয়া যায়, ওই খোলা লবণ গুলো কিভাবে বানায়? রোদে শুকায়, এক্স্যাক্টলি। যেটা করা হয় তোমার হচ্ছে একটা জমির মতো জায়গায়, নিচু জায়গায় পানি ধরে রাখা হয় পলিথিনের উপরে। আমি দেখেছি পলিথিনের উপরে পানি ধরে রাখা হয়, ওটাকে রোদে রেখে দেওয়া হয়, পরে পানি উড়ে যায়, ওই লবণটা থেকে যায়। মানে জিনিসটা হচ্ছে, বাসায় তোমরা করতে পারো প্র্যাকটিস, আমি এখানে সেট আপ করে দেখাইতে পারি নাই, নেক্সট ক্লাসে হয়তো বা চেষ্টা করব। মনে করো তুমি হচ্ছে ইলেকট্রিক যে চুলা আছে, ইলেকট্রিক চুলাতে হচ্ছে যে পাতিল, স্টেনলেস যে পাতিলটা ইউজ করে, ওইটাতে একটু লবণ দিয়ে পানিটা নাড়াই দিবা, লবণ পানি বানাবা। লবণ পানি বানিয়ে তুমি হচ্ছে এটাকে চুলোতে হাঁড়ির উপরে দিয়ে তাপ দিতে থাকবা, তাপ দিতে থাকবা। একটা সময় যেয়ে দেখবা পানি সব উড়ে গেছে, লবণটা তুমি আবার ফেরত পাচ্ছ। করে দেখো এটা, হ্যাঁ খুব ইজি। আমার এখানে সেট আপ থাকলে তো আমি অবশ্যই করে দেখাইতাম। So, এটাকে বলা হয় হচ্ছে ক্রিস্টালাইজেশন বা মানে প্রসেসটা ইভাপোরেশন, মানে বাষ্পীভূত হয়ে পানি চলে যাচ্ছে, তারপরে যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি ক্রিস্টাল। ব্যাক পাচ্ছি যেটা, এগুলোকে আমরা বলছি ক্রিস্টাল। মানে হচ্ছে অধক্ষেপ না, অধক্ষেপ এবং ক্রিস্টালের মধ্যে পার্থক্য আছে। বোঝা গেল তাহলে? অধক্ষেপটা হচ্ছে তুমি যোগ করছো, নিচে জমা হয়ে যাচ্ছে, অধক্ষেপ। বাট দ্রবণ থেকে যখন তুমি আবার ফিরে পাচ্ছ কোনো জিনিস, সেটাকে বলা হচ্ছে ক্রিস্টাল বা কেলাসন বলা হচ্ছে, ক্রিস্টালাইজেশন, কেলাসন। বোঝা গেল? ওকে, হ্যাঁ সুগারের যে তোমরা দানা দেখো, এটাও ক্রিস্টাল। ঠিক আছে, সাবাস। তো আমরা এখন দেখবো যে ক্রিস্টাল ফর্ম করার কিছু ম্যাথ আছে। কিরকম ম্যাথ? তোমাকে আমি একটু ম্যাথটা দেখাই। ম্যাথটা দেখো আগে, পরে আমরা ম্যাথ করব। দেখো কি বলা হচ্ছে, যে 50 ডিগ্রি তাপমাত্রায় তৈরি করা 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 20 ডিগ্রিতে শীতল করলে
কি পরিমাণ অধক্ষেপ পড়বে। তো আমি জানি না এটা কোন বই থেকে নেওয়া, এই কথাটা হচ্ছে টাইপ অন ভুল, তাই না? তোমাদেরকে কি জিমি ভাই পড়ায় না টাইপ অন বাস্তব সংখ্যা নাকি টাইপ অন সামান্তরিক সূত্র? সো এটা হচ্ছে টাইপ অন এর ভুল, ঠিক আছে? এখানে হবে হচ্ছে কি পরিমাণ কেলাসন ফর্ম করবে, কেলাসন। কারণ যখন কোন প্রোডাক্টটা আমরা সলিউশন থেকে পাই সেটাকে বলা হয় হচ্ছে কেলাসন, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে বুঝছো যে ঠান্ডা করলে তুমি কিছু ক্রিস্টাল ব্যাক পাইতে পারো। কিভাবে পাইতে পারো, কতটুকু পাবে সেটা তো পরে করছি, কিভাবে পাচ্ছ সেটা আগে বোঝো। মানে ম্যাথ হচ্ছে কি, যে মনে করো এখানে লবণ আছে, বোঝো বোঝো বোঝো, এইখানে লবণ আছে, লবণ মিশানো আছে। এখন এটার তাপমাত্রা মনে করো কিছু একটা, মনে করো এটার তাপমাত্রা 50, এটাকে যদি আমি 20 ডিগ্রিতে নিয়ে যাইতে পারি তাহলে এখানে নিচে নিচে কিছু কিছু লবণ জমা হতে থাকবে, এটা এখানে বলেছে, ঠিক আছে? তো আমরা আগে বুঝি জিনিসটা যে কি আসলে, ঠিক আছে? রাত কয়টা পর্যন্ত পড়া উচিত? যতক্ষণ তোমার পড়তে ভাল লাগবে, যতক্ষণ তোমার পড়তে ভাল লাগবে ততক্ষণ পড়া উচিত। সো দেখো, ক্রিস্টালাইজেশন লিখো দেখি। ক্রিস্টাল ফর্মিং ডিউ টু কুলিং, মানে তাপমাত্রা কমানোর মাধ্যমে বা ঠান্ডা শীতলীকরণের মাধ্যমে ক্রিস্টাল তৈরি, শীতলীকরণের মাধ্যমে ক্রিস্টাল তৈরি। ক্রিস্টাল ফর্মিং ডিউ টু কুলিং, শীতলীকরণের মাধ্যমে কেলাসন। শীতলীকরণের মাধ্যমে কেলাসন। ওকে, বাংলাও লিখে দিলাম। আচ্ছা, সো দেখো, শোনো শোনো শোনো, ধরো 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 এইখানে এই বান্দাটা আছে, এইখানে 100 গ্রাম চিনি, 100 গ্রাম পানি আছে, 100 গ্রাম ওয়াটার, আর এর মধ্যে দেওয়া হচ্ছে সুগার। এর মধ্যে কি দেওয়া হচ্ছে ভাই? সুগার দেওয়া হচ্ছে। সো তোমরা এক কাজ করো, এটাকে এভাবে কপি করো, এভাবে কপি করে এখানে আরেকটা বানাই ফেলো। ওকে, বানাই ফেলছো, সাবাস। তাহলে 100 গ্রাম পানির মধ্যে সুগার দেওয়া হচ্ছে। এখন দেখো, মানে আসলে দুইটা করার রিজন আছে। তো এটার তাপমাত্রা মনে করো টি ইকুয়াল, টি হচ্ছে টেম্পারেচার, এটার তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবং এইখানে দ্রাব্যতা হচ্ছে গিয়ে, দ্রাব্যতা হচ্ছে 32 গ্রাম পার 100 গ্রাম, দ্রাব্যতা হচ্ছে 32 গ্রাম পার 100 গ্রাম। তো এখানে ধরে নাও, এখানে ধরে নাও এখানে 32 গ্রাম চিনি দেওয়া আছে, 32 গ্রাম সুগার এখানে আছে। কত? 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 32 গ্রাম সুগার এখানে আছে। কারো কোনো সমস্যা থাকতেই পারে, আমি বানিয়েছি, আমার ইচ্ছা, আমার খুশি, তোমার তো কিছু করার নাই, তাই না? আমি একটা পানি নিলাম, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এটাকে আমি সম্পৃক্ত করে ফেললাম, এটাকে আমি সম্পৃক্ত করে ফেললাম, সম্পৃক্তই তো, তাই না? 32 গ্রাম নিতে পারে, যেহেতু দ্রাব্যতা 32 গ্রামই দিয়েছি, তাহলে এটা সম্পৃক্ত। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে, এবার আমি এটাকেই ঠান্ডা করতে থাকলাম, নতুন পাত্র নেই নাই, এটাকে আমি ঠান্ডা করছি। দেখো সব সেম, পাত্র সমান, এটাও সেম এটাও সেম, এটাকে আমি কুল করছি, ঠিক আছে? ঠান্ডা করছি, ঠান্ডা করলাম, ঠান্ডা করে করে এটা তাপমাত্রাটাকে আমি নিয়ে গেলাম, তাপমাত্রাটাকে আমি নিয়ে গেলাম 50 ডিগ্রি সেলসিয়াসে। এবার এইটার দ্রাব্যতা কত হতে পারে? এখানে আছে, দ্রাব্যতা কত হতে পারে? দ্রাব্যতা কার হয়? দ্রাব্যতা চিনির হয়, তাই না? দ্রব্য যেটা। তাহলে 80 ডিগ্রিতে দ্রাব্যতা ছিল 32, ঠান্ডা করতে 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 50 ডিগ্রি সেলসিয়াস বানিয়ে ফেলেছি। এখন দ্রাব্যতা কি হবে? কমবে নাকি বাড়বে? সো চিনিতে একটা সলিড সাবস্টেন্স, গন্তব্য বুয়েট, দ্রাব্যতার একক নাই, তুমি বুয়েটে চান্স পাবা না।
দ্রাব্যতার একক নাই। হাজারি স্যারের বইয়ে পড়ছো তো, ভুলভাল লেখা আছে। হ্যাঁ, ওই পাগলের মানে পাগলে এক লিখে আমরা ওই পাগলের মতো পড়ি। এটা নিয়ে বলতে গেলে লম্বা চলে যাবে। দ্রাব্যতার একক নাই মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই 100? হোয়াট ডু ইউ মিন বাই 100? দ্রাব্যতার একক আছে, পরে কথা বলবো এটা নিয়ে। অবভিয়াসলি দ্রাব্যতার একক থাকতে হবে, 100% থাকতে হবে। ঠিক আছে, দ্রাব্যতার একক 100% থাকতে হবে। আচ্ছা, শাওন ভাই বলেছে দ্রাব্যতার একক নাই, তুমি আবার ক্লাসটা দেখবা। শাওন ভাই বলেছে কিছু কিছু বইয়ে বলা আছে দ্রাব্যতার একক নাই, কিন্তু দ্রাব্যতার একক আসলে আছে। ঠিক আছে, যেমন গ্রাম পার 100 গ্রাম, মোল পার লিটার, গ্রাম পার লিটার, ঠিক আছে, গ্রাম পার মিলিলিটার, অনেক কিছুই হতে পারে দ্রাব্যতার একক। ঠিক আছে, আচ্ছা, তাহলে দ্রাব্যতা কি হবে? কমে যাবে। তাপমাত্রা বাড়িয়েছি, সরি তাপমাত্রা কমিয়েছি, দ্রাব্যতা কমে যাবে। ঠিক আছে, তাপমাত্রা কমিয়েছি, দ্রাব্যতা কমে যাবে। লাবণী বলছো চিনির দ্রাব্যতা 50 ডিগ্রিতে বাড়বে, এই গাধা, ঠান্ডা পানিতে বেশি চিনি দ্রবীভূত হবে, ওটা তো গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে ভিন্ন। তাহলে দ্রাব্যতা কমবে, দ্রাব্যতা 32-এর কম হবে, 32 গ্রাম পার 100 গ্রামের কম। আচ্ছা যাও, 32-এর কম, 32-এর কম। তাহলে এই যে কম, কত ধরতে পারি বলো দেখি? তুমি তোমার ইচ্ছা মতো একটা ধরো। ধরে নিলাম যে S80 এটা ছিল 32, আর S50 আমি ধরে নিলাম 22 হয়ে গেছে, 22 হয়ে গেছে ধরে নিলাম। কমে যাবে, তাপমাত্রা কমলে তো দ্রাব্যতা কমবে। কমন সেন্স, কমন সেন্স মারুফা, কমন সেন্স কাজে লাগাও। তাপমাত্রা কমলে দ্রাব্যতা কমবে, 1 + 1 2 হয়, এটা যদি এখন বলো কেন, তাহলে হবে? ধরো আমি ধরে নিচ্ছি 22, ধরো ধরে নিচ্ছি 22, কথার কথা। ওকে, তাহলে এখন কি হবে বলো তো? এখান থেকে এখানে আসলা, তোমার তো এখানে 32 গ্রামই ছিল, এখানে কি 32 গ্রামের থেকে কমে যাবে? না, এখানে সুগার 32 গ্রামই তো থাকবে, কারণ তুমি তো দিয়েছিলা 32 গ্রাম। কিন্তু সমস্যাটা হলো 80 ডিগ্রি তাপমাত্রায় ম্যাক্সিমাম এতটুকু নিতে পারতো, এতটুকুই ছিল, সম্পৃক্ত ছিল। কিন্তু যখন তুমি 50-এ চলে গেলা, ও তো ম্যাক্সিমাম 22 গ্রাম নিতে পারবে, ও ম্যাক্সিমাম 22 গ্রাম নিতে পারবে। দিয়েছো 32, নিতে পারবে 22, তাহলে বাকি 10 গ্রাম কই যাবে? বাকি 10 গ্রাম কই যাবে? বলো। ওর তো এখন দ্রাব্যতা কমে গিয়েছে, ও তো নিতেই পারবে 22, তাহলে বাকি 10 গ্রাম কি হবে? তলানি পড়ে যাবে। এটাই হচ্ছে কেলাসন, ক্রিস্টাল ফরমেশন। এই যে যেটা হবে, হ্যাঁ, 10 গ্রাম কি হবে? ঠিক আছে, 10 গ্রাম কেলাসিত হবে, আর 22 গ্রাম কি হবে? দ্রবীভূত থাকবে। বুঝতে পারছো কিনা বলো তো, বলো, বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? এটা অধক্ষেপ না, এটা হচ্ছে কেলাসন, নিচ থেকে ওপর, মানে জাস্ট কেলাস হয়ে ফর্ম করতেছে। ক্লিয়ার? হ্যাঁ, অতিরিক্তই তো হচ্ছে, নিচে জমা হচ্ছে মানে কি? অতিরিক্ত হয়ে যাচ্ছে, ছিল সম্পৃক্ত, হয়ে গেল অতিরিক্ত। বুঝতে পারছো কিভাবে পড়ে ক্রিস্টালটা? ক্লিয়ার? তার মানে দেখো ভাই, ক্যাপাসিটি ছিল 32, ক্যাপাসিটি হয়ে গেল 22, তাহলে 10 গ্রাম কি হয়ে যাবে? অদক্ষেপ পড়ে যাবে। হ্যাঁ, ওকে, সাবাস, সাবাস, হইলো তাহলে। ওকে, ওকে, এবার উল্টো কেস যদি ধরি, ধরো উল্টো একটা কেস, উল্টো একটা কেস, এই মনে করো একটা পাত্র, এইখানে
100 গ্রাম সুগার আছে, সরি 100 গ্রাম ওয়াটার আছে, অ্যাড করা হচ্ছে সুগার, অ্যাড করা হচ্ছে সুগার। ওকে, এটাকে কপি করো, এই পাশে নিয়ে আসো। এটার টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এইটা দ্রাব্যতা হচ্ছে 20 গ্রাম পার 100 গ্রাম। হ্যাঁ, এবার এটার তাপমাত্রা, এটাকে আমি কি করলাম, হিট করলাম, হিট করে করে, ও এবং এখানে এখানে তোমার হচ্ছে যে ইয়াটা আছে 20 গ্রামই এখানে সুগার দেওয়া আছে। জাস্ট কমন সেন্স কাজে লাগাও, বোঝো 20 গ্রাম সুগারই এখানে আছে। হিট করলাম, হিট করে এটা তাপমাত্রা নিয়ে গেলাম হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে। এখন এটা দ্রাব্যতা কত হতে পারে, বাড়বে নাকি কমবে? এখানে কি দ্রাব্যতা বাড়বে নাকি কমবে? বলো, এখানে দ্রাব্যতা বাড়বে নাকি কমবে? তাপমাত্রা বেড়েছে, তাহলে দ্রাব্যতা বাড়বে। তাহলে আমি ধরে নিচ্ছি, বলে দিবে তোমাকে দ্রাব্যতা, সমস্যা নাই। ধরে নিলাম 32 গ্রাম পার 100 গ্রাম। ঠিক আছে, তো এই অবস্থায় তো এটা সম্পৃক্ত ছিল, সম্পৃক্ত ছিল। আচ্ছা, সম্পৃক্ত, এখানে কি এটা সম্পৃক্ত থাকবে? এখানে কি আর এটা সম্পৃক্ত থাকবে? এখনো তো 20 গ্রামই আছে, এর মধ্যে সুগার তো 20 গ্রামই দেওয়া আছে। তাপমাত্রা বাড়িয়ে ফেলেছো, সম্পৃক্ত থাকবে? এক্স্যাক্টলি, সম্পৃক্ত থাকবে না আর। কারণ দেখো, এখানে ক্যাপাসিটিও ছিল 20, এর মধ্যে দিয়েছিল 20, খুবই সিম্পল, সম্পৃক্ত ছিল। বাট যখনই তুমি তাপমাত্রা বাড়ালা, ওর ক্যাপাসিটি বেড়ে গেল, ওর ক্যাপাসিটি বেড়ে গেল, ও এখন আরো বেশি নিতে পারবে, ও এখন আরো বেশি নিতে পারবে। বাট ওর মধ্যে তো তুমি 20 গ্রামই দিয়েছিলা, সো 20 গ্রামই ওর মধ্যে আছে, তাহলে ক্যাপাসিটি 32, আছে 20, তাহলে অসম্পৃক্ত হয়ে গেল। তাহলে এখন এটা কি হয়ে যাবে, অসম্পৃক্ত। এই গাধাগুলো, বোঝা গেল? হ্যাঁ, তোমাদেরকে আরো কি কি বলতাম বলো? গাধা বলতাম, আরেকটা কি বলতাম তোমাদেরকে, আমি ভুলে গেছি তো, একটু মনে করাই দাও। তোমাদেরকে বলতাম গাধা, আরেকটা কি বলতাম? ও, গান্ডু বলতাম, হ্যাঁ, গান্ডু। ছাগলও বলতাম, তাই না? গরু, ছাগল, বলদ, গাধা, গান্ডু। ওকে, হইলো, ডান, ক্লিয়ার। ওকে, তাহলে দেখো, যখন তুমি ঠান্ডা থেকে, সরি, গরম থেকে ঠান্ডা করছো, তখন কি হচ্ছে, সম্পৃক্ত থেকে হয়ে যাচ্ছে অতিপৃক্ত, সম্পৃক্ত থেকে হয়ে যাচ্ছে অতিপৃক্ত। আবার যখন তুমি গরম থেকে, সরি, ঠান্ডা থেকে গরম করছো, তখন সম্পৃক্ত হয়ে যাচ্ছে অসম্পৃক্ত। তাপমাত্রা বাড়ছে, কি, ক্যাপাসিটি বাড়ছে, বাট দ্রব্য তো সেম, তাহলে ক্যাপাসিটি ফুলফিল করছে না, অসম্পৃক্ত হয়ে গেল। আর এইখানে কি, সম্পৃক্ত ছিল, তাপমাত্রা কমিয়েছ, দ্রাব্যতা কমে গেছে, বাট বেশি হয়ে গেছে। এখন বেশি হয়ে গেলে নিচে কেলাসিত হয়ে যাচ্ছে। এখন একজন জিজ্ঞেস করছে অধক্ষেপ আর কেলাসনের মধ্যে পার্থক্য, সো লিখো অধক্ষেপ, অধক্ষেপ ভার্সেস কেলাসন, এটাকে বলা হয় প্রিসিপিটেশন, প্রিসিপিটেশন ভার্সেস ক্রিস্টালাইজেশন। আমার ইংরেজি বানান ভুল হইতে পারে, ক্ষমা প্রার্থী। সো বিষয়টা বোঝার চেষ্টা করো। অধক্ষেপ হচ্ছে এরকম যে এটাতে পানি আছে, মনে করো 100 গ্রাম পানি আছে, 100 গ্রাম H2O, তুমি বাইরে থেকে যোগ করছো, বাইরে থেকে সুগার যোগ করছো, সুগার যোগ করছো। যখন যোগ করতে 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 কি হয়ে যাবে বলো? ভাইয়া ভুল হচ্ছে না? প্রথমটা অসম্পৃক্ত, দ্বিতীয়টা অতিপৃক্ত না?
প্রথমটা অতিপৃক্ত, দ্বিতীয়টা অসম্পৃক্ত। যদি তুমি তাপমাত্রা কমাও দ্রাব্যতা কমবে, দ্রাব্যতা কমলে ক্যাপাসিটি কমে গেল, অধক্ষেপ পড়ে যায়। আর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, ক্যাপাসিটি বেড়ে যায়, জিনিস কমে যায়, তখন কি হয়ে যাচ্ছে? অসম্পৃক্ত। ওকে, তাহলে যখন তুমি যোগ করছো, যোগ করতে 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 একটা সময় যেয়ে দেখবা নিচে জমা হয়ে যাচ্ছে। যখন বাইরে থেকে যোগ করবা একটা সময় নিচে জমা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে পিপিটি, প্রিসিপিটেশন বা অধক্ষেপ। আর কেলাসনটা হচ্ছে এরকম, কেলাসনটা হচ্ছে এরকম যে এখানে মনে করো 100 গ্রাম ওয়াটার ছিল, এর মধ্যে মনে করো লবণ আগে থেকে ছিল, মানে 100 গ্রাম ওয়াটার প্লাস 36 গ্রাম সুগার আগে থেকেই ছিল। ঠিক আছে, এবার তুমি এক কাজ করলা, এটাকে হিট করছো। কি করলা? হিট করলা। হিট করে সব পানি বাষ্পীভূত করে দিলা, সব পানি বাষ্পীভূত করা হলো। বলো, হিট করে মানে কততে? মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াস প্লাসে যেতে হবে, তাহলে সব পানি আস্তে আস্তে বাষ্পীভূত হবে। বাষ্পীভূত করার পরে কি হবে বলতো? পানি তো বাষ্পীভূত হয়ে যাবে, সুগারও কি সাথে সাথে বাষ্পীভূত হবে? কি মনে হয়? পানি তো বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে 100 ডিগ্রি পার হইলে, উড়ে 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 চলে গেল। বাট চিনি থেকে যাচ্ছে। এই যে তোমার তো এখানে তুমি চিনি প্রথমে দেখতে পাচ্ছিলে না, বাট যখন পানি চলে গেল চিনিটা তুমি পেয়ে গেলা, এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল। পানি সব উড়ে চলে যাবে, শুধু দেখবা এখানে চিনি জমা হয়ে আছে, এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো বোঝা গেল ক্রিস্টাল আর অধক্ষেপ দুইটার মধ্যে পার্থক্য, মানে কেলাস কোনটা আর অধক্ষেপ কোনটা, বোঝা গেল? বলো। ওকে, কেলাস আর দ্রবের পার্থক্য, গাধা, দ্রব তো আলাদা, দ্রব তো দ্রবই। কেলাস হচ্ছে দ্রবটাকে যখন পাওয়া যাচ্ছে, এক্সট্রা ভাবে পাচ্ছ, তুমি নিয়ে আসতেছো, সমুদ্রের পানি, লবণ দেখা যাচ্ছে না, বাট যখন তুমি সমুদ্রের পানি থেকে লবণটা নিয়ে আসছো আলাদা করে, সেটাকে বলা হচ্ছে ক্রিস্টাল। ওই ক্রিস্টালটাই তো দ্রব রে ভাই, বাট তুমি তো দ্রবটাকে সবসময় ক্রিস্টাল বলতে পারবা না, বুঝছো? আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা করব, এখন আমরা এই ম্যাথটা করব। চলো বুঝি আমরা, চলো আগে আমরা বুঝি। বলা হচ্ছে 50 ডিগ্রি তাপমাত্রায়, খুবই ঠান্ডা মাথায়, খুবই 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 ঠান্ডা মাথায় এটা বোঝো, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, তাপমাত্রার তৈরি করা 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এই কথাটা খেয়াল রাখবা, দ্রবণ এই কথাটা খেয়াল রাখবা, এটাকে 20 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে, শীতল করলে কি পরিমাণ অধক্ষেপ পড়বে? অধক্ষেপ কথাটা ভুল, আগেই বলেছি, এখানে কি পরিমাণ কেলাস তৈরি হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি এই ম্যাথটা তাহলে। প্রথমে আমি তোমাদেরকে যেভাবে বলছি সেইভাবে করবা। খেয়াল রাখো, এই ম্যাথগুলো কিন্তু তোমরা অনেকে ভুল করো, এটা আমি ঐকিক নিয়ম দিয়ে তোমাদেরকে করে দিব, ঐকিক নিয়ম দিয়ে। দেখো প্রথমে কি ভাই বলতো, 50 ডিগ্রি সেলসিয়াস, ওকে, তাহলে S50, 50 ডিগ্রিতে দ্রাব্যতা কত? 50 ডিগ্রিতে দ্রাব্যতা ছিল হচ্ছে 25, ঠিক আছে, 50 ডিগ্রিতে দ্রাব্যতা ছিল 25। আর যখন কিনা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন কিনা দ্রাব্যতা হচ্ছে আমার কত? 10, 10, এটা তোমাকে বলে দিয়েছে। এখন তোমাকে বলা হচ্ছে যে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 গ্রাম থেকে 20 গ্রামে নিয়ে আসতে। তাহলে তুমি এই যে দ্রবণটা বানিয়েছো,
এই দ্রবণটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলো তো? এই দ্রবণটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? এই দ্রবণটা ছিল কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং খেয়াল রাখো এটা হচ্ছে দ্রবণ লিখা, নট দ্রব। ঠিক আছে? তাহলে এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে 25 মানে কি? ওই যে 25 গ্রাম পার 100 গ্রাম, যে কথাটা বলা নাই, তার মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম কি কি আছে এখানে বলো তো? দ্রব। 25 গ্রাম দ্রব, এটা হচ্ছে এটা। এটা মানে দ্রাব্যতা মানেই তো এটা, যে 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রব। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, তার মানে এই বিষয়টা হচ্ছে এরকম, যে এই যে তোমার এখানে পাত্র আছে, এই পাত্রের মধ্যে 100 গ্রাম দ্রাবক, 25 গ্রাম দ্রব আছে। তাহলে দ্রবণের ইয়া কত হবে? দ্রবণ কতটুকু হবে বলো? না না না, দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে দ্রাবকে, নট 100 গ্রাম দ্রবণে। দ্রাব্যতার সংজ্ঞায় হচ্ছে 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব দ্রবীভূত আছে। তাহলে এটা মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রব। তাহলে 100 গ্রাম দ্রাবক আর 25 গ্রাম দ্রব, তাহলে দ্রবণ কতটুকু? দ্রবণ হচ্ছে 100 প্লাস 25, তাহলে 125 গ্রাম দ্রবণ। তাহলে এটাকে আমি আবার লিখতে পারি 125 গ্রাম দ্রবণে 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। এই কথাটা বলতে পারি কিনা? এটাও ঠিক, এটাও ঠিক। একটা হচ্ছে দ্রাবকে, একটা হচ্ছে দ্রাবকে, আর একটা হচ্ছে দ্রবণে। এই দুইটা জায়গায় ভিন্নতা। ওকে, যে আমি দ্রবণ কেন করলাম, কারণ আমার এখানে বলে দিয়েছে দ্রবণ, আমার এখানে দ্রবণ বলে দিয়েছে, তার আগে আমি দ্রবণে কনভার্ট করে নিলাম। 100 গ্রাম মানটা ফিক্সড বলবো যদি আমাকে এভাবে বলে দেয়। এই জন্যই তো বললাম তোমার দ্রাব্যতার একক বলে দিতে হবে রে বাবা। দ্রাব্যতার একক মানে কি, যে 100 গ্রাম নিচ্ছি, তার মানে এখানে বলে দিতে হইতো গ্রাম পার 100 গ্রাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা মানে কি? এটা মানে কি ভাই? এটা মানে কি? হুম, এটা মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে 10 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, সম্পৃক্ত দ্রবণ যেহেতু বলেছে এখানে। হ্যাঁ, ঠিক আছে না? 100 গ্রাম দ্রাবকে 10 গ্রাম দ্রব। আচ্ছা, খুবই ভালো কথা। এবার আসো, এবার খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, বেশ মনোযোগ দিবা। ম্যাথ এক লাইনের, জাস্ট খালি বোঝো। ম্যাথ কিন্তু এক লাইনের, জাস্ট খালি বোঝো। এবার যেটা হচ্ছে ভাই দেখো, যে তোমার 200 গ্রাম, তুমি দেখো, খেয়াল রাখো, যে মনে করো তোমার এখানে 125 গ্রাম, এই দ্রবণের আয়তনটা হচ্ছে 125 গ্রাম, ঠিক আছে? দ্রবণ এর মধ্যে, এর মধ্যে কতটুকু আছে? 25 গ্রাম দ্রব। 25 গ্রাম দ্রব, এটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেখানে, যেখানে কতটুকু থাকতে পারবে বলো? তুমি যদি এই 125 গ্রামকে 50 থেকে 20-এ নিয়ে আসো, তাহলে এখানে কতটুকু দ্রবীভূত হতে পারবে? ম্যাক্সিমাম কতটুকু দ্রবীভূত হতে পারবে? এটা তো 50 ডিগ্রিতে, 50 ডিগ্রিতে 125 গ্রামে 25 গ্রামই দ্রবীভূত হতে পারে। বাট এটাকে যদি তুমি 20-এ নিয়ে যাও, 20-এ নিয়ে যাও, তাহলে এখানে কতটুকু দ্রবীভূত হতে পারবে? মাত্র 10 গ্রাম দ্রবীভূত হতে পারবে। ঠিক আছে, এখানে দ্রবীভূত হতে পারবে 10 গ্রাম, 10 গ্রাম দ্রবীভূত হতে পারবে। ঠিক আছে, তাহলে বলো তো ভাই, তাহলে বলো তো 125 গ্রামে, 125 গ্রামের জন্য
কোথা থেকে কোথায় যাচ্ছি? 50 থেকে 20-এ, 50 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে গেলে 125 গ্রামের জন্য কেলাসন হবে কতটুকু? 25 গ্রাম ছিল, 10 গ্রাম দ্রবীভূত হলো, তাহলে কতটুকু কেলাস তৈরি হবে 125 গ্রামের জন্য? বলো। একশো 25 গ্রামের জন্য কয় গ্রাম কেলাস যুক্ত তৈরি হবে? একশো 25 গ্রাম দ্রবণের জন্য কেলাস তৈরি হবে 25 মাইনাস 10 ইকুয়াল 15 গ্রাম। কারণ 25 ছিল, 10 থাকতে পারবে এখন, তাহলে 15 গ্রামই তো কেলাসন তৈরি হবে রে বাবা। কিসের জন্য? 125 গ্রাম দ্রবণের জন্য। তাহলে 200 গ্রাম দ্রবণের জন্য কত হবে পারা যাবে না? তাহলে 1 গ্রাম দ্রবণের জন্য কেলাসন হবে কতটুকু? 15 ভাগ 125 গ্রাম। আর 200 গ্রাম দ্রবণের জন্য কেলাসন হবে কত? 15 ভাগ 125 ইন্টু কত? 200। কত আসে? 15 ভাগ 125 ইন্টু 200। এই জিনিসগুলো কিন্তু কঠিন, দ্রাব্যতার সহজ সহজ ম্যাথ করে আসছে এতদিন। এত গ্রাম কেলাসিত হবে, ঠিক আছে? এতদিন তো সহজ সহজ ম্যাথ করে আসছো, বাট এখন একটু কঠিন কঠিন ম্যাথ আসবে এগুলো, ঠিক আছে? আমি আরো করাচ্ছি, নো টেনশন, আরেকটা করাবো। এটা তো সহজ, ঠিক আছে? 10 গ্রাম বুঝি না, আরে 10 গ্রাম দেওয়া আছে, এই যে 10, এখানে 25, এখানে 10, কোথা থেকে আসছি? এখান থেকে এখানে, তাহলে 125 গ্রামের জন্য এখান থেকে এখানে গেলে এ তো 25 নিতে পারে, এ তো 10 নিতে পারে, তাহলে বাকি 15 নিচে পড়ে যাবে। তাহলে 15 গ্রাম 125-এর জন্য, তাহলে 1 গ্রামের জন্য কত? 15 বাই 125, 20 গ্রামের জন্য এত। ক্লিয়ার কিনা বলো ভাইয়া? টেম্পারেচার কমলে ক্রিস্টাল হয়, কিন্তু এখানে তাপ বাড়ানোর ফলে ক্রিস্টাল হয়েছে না, এখানে তো টেম্পারেচার কমছে বাবা, 50 থেকে 20-এ যাওয়া হয়েছে, এই যে দেখো 50 থেকে 20-এ কমেছে। ও 110 গ্রাম দ্রাবক হবে না কেন? না না, 110 গ্রাম দ্রবণ হবে। 110 গ্রাম নিলে দ্রবণ লিখতে হবে, নট দ্রাবক। দ্রবণে 10 গ্রাম দ্রব, এটা তো ভিন্ন। আমি এখান থেকে এদিকে যাচ্ছি না, তাহলে 125 নিয়ে কাজ করব সব সময়। ওকে, আমি একটা ম্যাথ দেই, তোমরা এটা করো, তারপরে আমি শর্টকাট শিখাই দিব, নো টেনশন। আমি আরেকটা ম্যাথ দেই, তোমরা এটা করো, ঠিক আছে? এখানে এখানে আছে হচ্ছে কি সুগার প্লাস ওয়াটার, সুগার প্লাস ওয়াটার। ওকে ওকে, এটা হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, S75 হচ্ছে 35 গ্রাম পার 100 গ্রাম, আর এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে S25 হচ্ছে গিয়ে 22 গ্রাম পার 100 গ্রাম। প্রশ্ন হচ্ছে 210 গ্রাম 210 গ্রাম দ্রবণকে 75 ডিগ্রি সেলসিয়াস থেকে ঠান্ডা করে 25 ডিগ্রিতে নিয়ে গেলে কি পরিমাণ সুগার কেলাসিত হবে? ঠিক আছে, এইটা যদি বোঝো তাহলে আগেরটা হয়ে যাবে, সেম ম্যাথ।
ঠিক আছে? ওকে, শোনো, ক্লাসের মধ্যে তুমি এই জিনিস 100% বুঝতে পারবে না, তোমাকে আমার ক্লাস করার পরে আবার এই ম্যাথ করতে হবে, নিজে করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, 210 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, এটা লিখে দাও, সম্পৃক্ত দ্রবণকে। তাহলে শোনো, কোথা থেকে কোথায় যাচ্ছি এটা ম্যাটার। তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছি বলতো? 75 থেকে 25-এ যাচ্ছি, 75 থেকে 25-এ যাচ্ছি, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো, 75 থেকে যখন 25-এ যাচ্ছি, দেখো 75-এ কি ছিল? 75-এ S75, যেটা ছিল হচ্ছে কত? 35 গ্রাম পার 100 গ্রাম। তো এটা মানে বোঝায় যে 100 গ্রাম দ্রাবকে, সবসময় আমরা 100 গ্রাম দ্রাবকে বলি, তাহলে 100 গ্রাম দ্রাবকে সুগার কতটুকু, বা 100 গ্রাম পানিতে আর কি, 100 গ্রাম পানিতে সুগার হচ্ছে কতটুকু বলতো? 35 গ্রাম। তাহলে এটা তো দ্রাবকে, বাট আমার এখানে কি চেয়েছে? দ্রবণের কথাটা বলা আছে, এইটা আমি খেয়াল করব যে এখানে দ্রাবক বলেছে না দ্রবণ বলেছে। তাহলে দ্রবণ বলেছে, তাহলে আমি এটাকে দ্রবণে কনভার্ট করব। তাহলে 100 গ্রাম দ্রাবক, 35 গ্রাম দ্রব, তাহলে টোটাল কত গ্রাম দ্রাবক হবে, দ্রবণ হবে? 135 গ্রাম দ্রবণে সুগার কতটুকু? 35 গ্রাম, তাই না? আচ্ছা, ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে দেখো তো ভাই, 135 গ্রামে ছিল কতটুকু? 35 গ্রাম। এখন এটাকে যদি তুমি এইখানে নিয়ে যাও, তাহলে এর ক্যাপাসিটি কত রে ভাই? এর ক্যাপাসিটি হচ্ছে 22, এখানে আছে আমার 25, ওর ক্যাপাসিটি 22। তাহলে এতটুকুকে যদি নিয়ে যাই, মানে এটাকেই তো নিয়ে গিয়েছি, তাহলে এটাকে যদি নিয়ে যাই, তাহলে এতটুকুর জন্য 135-এর জন্য কতটুকু পদক্ষেপ পড়বে? 135 গ্রাম দ্রবণের জন্য কেলাসিত হবে কত? 35 মাইনাস 22, 35 মাইনাস 22, তাহলে 35 মাইনাস 22 কত গ্রাম? 13 গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রবণের জন্য কেলাসিত হবে কত? 13/135 গ্রাম। কত গ্রামের জন্য চেয়েছে? 210 গ্রামের জন্য। তাহলে 210 গ্রাম দ্রবণের জন্য কেলাসিত হবে কত রে বাবা? 13/135 ইন্টু কত? 210, কত আসে এটা? 20.22। তাই এতগুলো? বাবারে বাবা, দেখি তো হইতে পারে। 20.22। তাহলে এত গ্রাম কি হয়ে যাবে? কেলাসিত হবে। বুঝা গেছে? ঠিক আছে, এরপরও যদি কেউ না বোঝো, তাহলে এইটা আবার রিপিট করবা। ঠিক আছে, এই ম্যাথ প্লাস এই ম্যাথ, এই দুইটা ম্যাথ বুঝলেই তুমি দেখবা যে বইয়ের ম্যাথ গুলো পারছো। ঠিক আছে, এটা আলাদা আলাদা করে দ্রাব্যতা বের করে, দ্রব্যের পরিমাণ বের করে করার দরকার নাই। এবার একটা শর্টকাট দিলে তো তোমরা খুব খুশি। ঠিক আছে, শর্টকাট দিলে তোমরা খুব খুশি। সো লিখো শর্টকাট। শর্টকাট শর্টকাট হবে হচ্ছে S1 মাইনাস S2 মডুলাস ডিভাইডেড বাই 100 প্লাস S1 ইন্টু ভি, এটাই হচ্ছে ডাব্লু। ঠিক আছে, এখানে লিখো S1 হচ্ছে আদি দ্রাব্যতা, S2 হচ্ছে শেষ দ্রাব্যতা, আর ভি হচ্ছে দ্রবণের ভর বা আয়তন।
আপেক্ষিক গুরুত্ব 1 ধরলে তো সবই সেম, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, এটা দিয়ে করলে সরাসরি হয়ে যাবে, ঠিক আছে? এটা দিয়ে করলে সরাসরি হয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো তো, এই ম্যাথটা করো দেখি। এখানে সেম ভাবে কি ছিল আমাদের S1, তাহলে যেখান থেকে গিয়েছে এখান থেকে এখানে গিয়েছি, তাহলে এটা হবে আমাদের S1, এটা হবে আমাদের S2, আর এই যে এটা হচ্ছে আমাদের V। তাহলে দেখো দেখি, যদি আমরা শর্টকাট দিয়ে এটা করি, S1 মাইনাস S2, এটা মডুলাস হবে, ডিভাইডেড বাই 100 প্লাস S1 ইন্টু V। তাহলে কত? 35 মাইনাস 22, 35 মাইনাস 22 ডিভাইডেড বাই 100 প্লাস S1, এটা তাহলে 35 ইন্টু V কত? দ্রবণের আয়তন 210। তাহলে এটা করে দেখো, সেম এটাই আসবে, 20.22 গ্রাম। এত পরিমাণ কেলাসিত হচ্ছে। ওকে, এটা পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে না, রিটেনে অ্যাপ্লাই করা যাবে না, অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ। মিলে? এই ম্যাথটা করে দেখো তো মিলে কিনা, এটা করে দেখো তো মিলে কিনা, এটা করে দেখো মিলে কিনা। চলো, কোথা থেকে কোথায় গিয়েছি? 50 থেকে 20-এ, তাহলে এটা আমার S1, এটা আমার S2, এটা আমার V। তাহলে আমার W কত হবে? W হবে 25 মাইনাস 10, 25 মাইনাস 10 ডিভাইডেড বাই 100 প্লাস 25 ইন্টু V কত? V হচ্ছে 200। দেখো সেম আসে কিনা, মিলে? সো শর্টকাট শেখাতে কোনো কৃতিত্ব নাই। আমি যে এত একটা বড় জিনিস তোমাকে বুঝিয়ে দিয়েছি, ফিল করিয়ে দিয়েছি, এটা যদি তুমি ফিল করতে পারো তাহলে তুমি কিছু শিখেছো। বাট এটা বোঝাতে কোনো কৃতিত্ব নাই। এটা আমার ছোট ভাই ক্লাস 9-এ পড়ে, ওকে যদি আমি এটা দেখাই দিতাম যে দেখ এটা এটা বাদ দিবি, 100-র সাথে এটা যোগ করবি, 200 দিয়ে গুণ দিবি, ও এমনিতে পারবে। এটা এটা তোমার ছোট ভাইও পারবে এভাবে শিখাই দিলে, বুঝলা? বাট এটাতে কোনো কৃতিত্ব নাই। তুমি যদি এইভাবে ম্যাথটা বোঝো, দেন ইউ আর আ জিনিয়াস। বাট ওইটা বুঝলে হবে না। ক্লিয়ার? ওইটা দিয়ে তুমি যে কোনো ম্যাথ পারবা, যে কোনো ম্যাথ। বাট খেয়াল রাখবা এখানে দ্রবণের কথাটা বলা থাকতে হবে, সরি, হ্যাঁ, দ্রবণের কথাটা। ওকে, এই ম্যাথটা করো দেখি এবার। উল্টো ম্যাথ, উল্টো না এটা, হ্যাঁ উল্টো। এই ম্যাথটা করো, শর্টকাট দিয়েও করতে পারো, নর্মালিও করতে পারো। সো প্রথমে শর্টকাট দিয়ে করি আগে। দেখো বলছে 20 ডিগ্রি তাপমাত্রায় তৈরি 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রিতে উত্তপ্ত করা হলো। তাহলে এবার যেটা করা হয়েছে, 20 থেকে 50-এ নিয়ে যাওয়া হয়েছে, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মনে আছে ভাই, ওই যে আমি বলেছিলাম, কোথায় দেখিয়েছি দেখো তো, এই যে, হ্যাঁ, এটা না, কোথায় দেখি, এই যে, যে 25 থেকে যখন 50-এ নিয়ে যাওয়া হলো, তখন আমার অসম্পৃক্ত হয়ে গেল, ক্যাপাসিটি বেড়ে গেল, বাট দ্রবের পরিমাণ যা ছিল তাই। তাহলে অসম্পৃক্ত হয়ে যায়, তার মানে হিট করলে, আবার হিট করতে করতে পানি উড়াই ফেলা যাবে না। মানে এটাকে হিট করতে করতে 150 ডিগ্রি দিয়ে ফেলছো, তাহলে ম্যাথই হবে না, 150 ডিগ্রি পানি সব যাবে গা, ঠিক আছে? যদি পানি হয় আর কি, ঠিক আছে? তার মানে এখানে যদি তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করো, তাহলে কি দেখতে পাচ্ছ বলো তো, যখন 20 থেকে 50-এ নিয়ে যাচ্ছ, ক্যাপাসিটি বেড়ে যাবে এখানে, বাট দ্রবের পরিমাণ তো বাড়তেছে না, তাহলে অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এখানে কি ছিল বলো দেখি, এখানে ছিল আমার কত, 25 আর 10, তাহলে এখানে আমার S50, S50 হচ্ছে কত, 25, আর S20 হচ্ছে 10। তাহলে এখানে 100 গ্রামে 10 নিতে পারে, এখানে 100 গ্রামে 25 নিতে পারে, ঠিক আছে? বাট আমার এখানে কি বলেছে সেটা আগে দেখবো, দ্রবণ বলেছে। তাহলে এবার কোথা থেকে কোথায় যাচ্ছি, 20 থেকে 50-এ। তাহলে আমি যেটা করব, সবসময় যেটা থেকে যাব সেটা ধরে কাজ করব। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে
100 গ্রাম দ্রাবকে, বলো না, 100 গ্রাম দ্রাবকে কি? একশো গ্রাম দ্রাবকে 10 গ্রাম দ্রব, তার মানে 110 গ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রব, তাই কিনা? তাই না? তাহলে যখন আমি এখান থেকে এখানে যাব, তখনও যদি আমাকে সম্পৃক্ত রাখতে হয়, বলেছে কি দেখো, অসম্পৃক্ত তো হয়ে যাবে, 20 থেকে 50-এ গেলে অসম্পৃক্ত হয়ে যাবে, বাট সম্পৃক্ত করতে চাও তুমি, এখনো তুমি সম্পৃক্তই রাখতে চাও, তখন তোমাকে কি করতে হবে? তুমি যখন এখান থেকে এখানে যাবা, এর তো ক্যাপাসিটি 25 হয়ে গেছে, তাহলে তো আর সম্পৃক্ত হইল না বাবা, ছিল 10, লাগবে 25, সম্পৃক্ত তো হইল না। তাহলে এখান থেকে যখন তুমি এখানে সম্পৃক্ত বানাবা, 110 গ্রামে 10, তাহলে আরো 15 গ্রাম যোগ করতে হবে রে গাধা, 15 গ্রাম যোগ করতে হবে, বোঝো নাই? এটাই তো বলেছে। তাহলে 200 গ্রামের জন্য কতটুকু হবে? 110 গ্রামের জন্য 15 যোগ করতে হয়, তাহলে লিখে ফেলো, চট জলদি লিখে ফেলো, এত সহজ সহজ জিনিস। Why fear? হ্যাঁ, when তান্ত্রিক is here। তাহলে 110 গ্রামে যোগ করতে হবে দ্রবণে, 110 গ্রাম দ্রবণে যোগ করতে হবে 15 গ্রাম দ্রব, তাহলে 1 গ্রামের জন্য যোগ করতে হবে 15 ভাগ 110 গ্রাম, তাহলে কত গ্রামের জন্য চেয়েছে? 200 গ্রাম, তাহলে 200 গ্রামের জন্য 15 ভাগ 110 ইন্টু 200 গ্রাম, তাহলে কত আসে এটা? 27.27, 27.27 গ্রাম, এত গ্রাম যোগ করতে হবে, কারণ ও তো অসম্পৃক্ত হয়ে গেছে, তাহলে আরো যোগ করে সম্পৃক্ত করতে হবে। শর্টকাটে করো এবার, শর্টকাটে করলে কি বলেছিলাম? S1 মাইনাস S2 মডুলাস দিব 100 প্লাস S1 ইন্টু ভি, তাই না রে? ইন্টু ভি, ভিটা ছিল দ্রবণের তাই না? S1 কত ধরবো এবার? 20 থেকে 50-এ যাচ্ছি, 20 থেকে 50-এ যাচ্ছি, তাহলে এটা S1, এটা S2, তাহলে কত হবে? 10 মাইনাস 25 মডুলাস দিব 100 প্লাস S1 কত? 10 ইন্টু ভি কত? 200। ভাই মডুলাস করলে কি হয়ে যায়? নেগেটিভ কোনো কিছু থাকে না, পজিটিভ হয়ে যায়, তাই না? তাহলে 15 ভাগ 110 ইন্টু 200, তাহলে কত আসে? ওই যে 27.27। 15 15 কোত্থেকে আসলো? এ मैंने आसमान से लाया, ओ उधर आसमान देख रहे हो, नीला आसमान, उधर से लाया मैं। ए भैया, समझे? ওকে, তাহলে হইলো তো, যে কোনো ভাবে তুমি ম্যাথ করতে পারবে এটা। একজন বলছে আসমান কালা, আসমান হে কালা, हम लोग गाएंगे लाला लाला। अच्छा है। ওকে, সাবাস ভাই। প্রশ্নে তো দ্রাব্যতার একক নাই, ভুল লিখেছে, ভুল দিচ্ছে, কিছু বলার নাই তো ভাই। আপনার জিনরা কই? এই যে এক এক সময় এক এক কণ্ঠ বের করছে, এটা কে করছে? হ্যাঁ, মানুষ পারে?
ওকে, চলো হ্যাঁ, আমরা তাহলে এই দুইটা ম্যাথ করে ফেলছি। So, এবার আমরা একটা টপিকে যাব। কতক্ষণ বাকি আমাদের? আমাদের আরো 25 মিনিট বাকি, আমরা 11টায় ক্লাস শেষ করব। ঠিক আছে, তো দেখো আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলো খুবই বেসিক কথাবার্তা ছিল। হ্যাঁ, যেটা তোমাদের দ্রাব্যতার পোর্শনে পড়ানো বাকি ছিল সেটা আমরা পড়াই ফেললাম। এই যে দ্রাব্যতার যে রিয়েল ফিলিংটা বা অ্যাকচুয়াল ফিলিংটা, সেটা হয়তো তোমরা পাচ্ছ এতক্ষণে। আই ডোন্ট নো পাচ্ছ কিনা, পাইলে তো খুবই ভালো। হ্যাঁ, সুন্দর মতো পাইলে স্ক্রিনশট নিয়ে শিখবো জিতবোতে পোস্ট দিতে হবে যে তোমাদেরকে তান্ত্রিক ভাইয়ের ক্লাস কেমন লাগলো। ঠিক আছে, সো যারা প্রিভিয়াস যারা ছিল তারা তো জানোই। ঠিক আছে, আর ক্লাসে তো এক্সপেরিমেন্টার গুলো অবশ্যই দেখানো হবে, এখনো দেখানো হয় নাই। ঠিক আছে, অনেক কিছু দেখানো হবে, নো টেনশন। ওকে, সো এই জিনিসগুলো ঠিক আছে, পোজ দিতে বলতেছো, ওকে নাও পোজ দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এই গিফট দিব তো, গিফট কেন দিব না? গিফট তো আমি না, গিফট তো শিখো দিবে। So আমার আর কি, আমি তোমাদের সাথে কেন গিফট আমি করবো বলো? ও শোনো, দ্রাব্যতার একক নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, দ্রাব্যতার একক নিয়ে একটু কথা বলি। যারা বা যে বা যারা তোমরা বিশ্বাস করো, মানে বইয়ে লেখা আছে, তো তুমি চাইলে ইয়া করতে পারো যে ভাই বইয়ে তো এরকম বলা আছে, বাট বইয়েও দেখবা লেখা আছে গ্রাম পার 100 গ্রাম হ্যান ত্যান। আচ্ছা দেখো, আমি একটা জিনিসের দ্রাব্যতা বললাম হচ্ছে 25 গ্রাম, সরি 25, তাহলে তুমি এটা দ্বারা কি বুঝলা? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, বা হোয়াট ডু ইউ মিন বাই দিস, যে এস ইকুয়াল টু 25, কি মিন করছে এটা? তখন তুমি বলছো যে ভাই এটা মিন করছে যে 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রব। কেন? কেন আমি এটা বলতে পারি না? যেহেতু কোনো একক নাই, তাহলে তো আমি তো এটাও বলতে পারি যে এটা মানে হচ্ছে 2000 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রব। আমি বলতে পারি না? আমি অবশ্যই এটা বলার অধিকার রাখি। তুমি যদি বলো একক নাই, তাহলে আমি এটা বলার অধিকার রাখি। ভেরি সিম্পল। ঠিক আছে, তোমরা যার বই পড়ো, হ্যাঁ, মানে মানে আমি জানি না, মানে ওনারাও স্যার মানুষ, বাট এটা দেওয়ার কোনো লজিকই নাই। তুমি যদি এটা বলতে পারো, আমি এটাও বলতে পারি। একক তো নাই রে বাবা। ঠিক আছে, সো সো অবশ্যই এটা উল্লেখ করে দেওয়া উচিত। নট অনলি এটা, মানে তোমার যখন দ্রাব্যতার একক দিবে, ধরো 25 গ্রাম পার 100 গ্রাম, মানে 100 গ্রামে 25 গ্রাম। এবং নট অনলি দিস, এখানে যখন আমরা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যখন ইউনিট গুলা ইউজ করি, তখন আমরা কিরকম ইউনিট ইউজ করি জানো? 25 গ্রাম পার 100 গ্রাম সলিউশন, অথবা এরকমও ইউজ করতে পারি আমরা 25 গ্রাম পার 100 গ্রাম সলভেন্ট। সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, সলিউশন মানে হচ্ছে দ্রবণ। সো দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এটা হচ্ছে 100 গ্রাম দ্রবণে 25 গ্রাম দ্রব, এটাও সলিবিলিটি মিন করে। 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রব, এটাও সলিবিলিটি মিন করে। সো তুমি গদ বাঁধা যদি মুখস্থ করো এটা মানে এইটা, তাহলে কিন্তু মানে কোনো না কোনো জীবনের কোন একটা পর্যায়ে যে তুমি ঝামেলায় পড়বা। বুঝলা? আবার মোল পার লিটার ওইটাও তোমার দ্রাব্যতার একক হইতে পারে, গ্রাম পার লিটার এটাও হইতে পারে। মেন কথা হচ্ছে দ্রব বাই দ্রাবক। ঠিক আছে, এই বোঝা গেল? ওকে, তাই দ্রাব্যতার ল অনুযায়ী উপরে নিচে গ্রাম কাটা যায়। আরে বাবা রে, সব জিনিস যদি তুমি কেটে ফেলো দুনিয়ার, তাহলে মানে কিছু বলার নাই। একটু কমন সেন্স কাজে লাগাও, কমন সেন্স কাজে লাগাও। এই অধ্যায় কয়টা ক্লাস হবে? অনেক ক্লাস হবে। যতক্ষণ না আমার পড়ানো শেষ হচ্ছে ততক্ষণ ক্লাস হতে থাকবে। বুঝলা? আচ্ছা, এবার চলো আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আহ, আচ্ছা এই জিনিসটাকে মনে হয় উপরে নিয়ে আসলে বেটার হইতো না? ওকে, দ্রাব্যতা গুণফল। খুবই সিম্পল ভাবে ভাবো, ভিজুয়ালাইজ করো।
আমার দিকে তাকাও, কোনো কথা নাই, কোনো কিছু নাই, এত লিখা, হাজার হাজার কথা লিখা আছে, তুমি সব বাদ দাও, কিচ্ছু জানো না, তুমি পড়তে পারো না, তুমি পড়া ভুলে গেছো, তুমি কিচ্ছু জানো না, তুমি জাস্ট আমি যা বলবো তোমার কমন সেন্স আছে, তুমি সেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই একটা পানি আছে এখানে, এই পানির মধ্যে আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এই পানির মধ্যে কি আছে? সোডিয়াম ক্লোরাইড। তার মানে এখানে কি কি আয়ন আছে বলো তো? এখানে কি কি আয়ন আছে? পানির মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে কি কি আয়ন আছে বলো, বলো। সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে এখানে কি কি আয়ন আছে? সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, মানে সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন, তাই না? তাহলে তাহলে এখানে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড Na+Cl- আয়ন এখানে আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই দ্রবণটা সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, অতিপৃক্ত হতে পারে, কি হতে পারে আমি জানি না, কি হতে পারে আমি জানি না, সোজা কথা। এখন তোমাকে বলা হচ্ছে এখানে সোডিয়াম প্লাসের একটা ঘনমাত্রা আছে কিনা, ঘনমাত্রা তো বোঝো, ঘনমাত্রা তো বোঝো যে কতটুকু, মানে 1 লিটারে কত মোল আছে, এটা হচ্ছে ঘনমাত্রা। তো ধরো এখানে সোডিয়ামের ঘনমাত্রা আছে, আছে, এখানে ক্লোরাইডের ঘনমাত্রা আছে, আছে, আছে না? হুম, তাহলে ধরে নাও এটা একটা সম্পৃক্ত দ্রবণ, ধরে নাও এটা একটা সম্পৃক্ত দ্রবণ। যদি সম্পৃক্ত দ্রবণ হয় তাহলে পাত্রে বিদ্যমান আয়ন সমূহের ঘনমাত্রার গুণফলকে, আয়ন সমূহের ঘনমাত্রার গুণফলকেই বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল। সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান আয়ন সমূহের মোলার ঘনমাত্রা বা ঘনমাত্রা লিখবা, তাও হবে, ঘনমাত্রার গুণফলকে বলা হয় কি? দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল, এটা এক কথায় লিখো, বলো, লিখো লিখো লিখো, এখানে কি লিখবা বলো? এখানে লিখবা সম্পৃক্ত অবস্থায়, সম্পৃক্ত অবস্থায় দ্রবণের আয়ন সমূহের, দ্রবণের আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল, এটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল। এখন একটা কথা এখানে আছে দেখবা, যে যথোপযুক্ত, এই কথাটা বলা আছে, এটা পরে আসছি আমি, বাট এই কথাটা একটু পড়ো। নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রাব্য লবণের, এটা পরে আসছি, সম্পৃক্ত দ্রবণে লবণ থেকে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোর মোলার ঘনমাত্রার গুণফলকে ওই তাপমাত্রায় দ্রবণটি দ্রাব্যতা গুণফল বলে। তাহলে সোজা ভাষায় কি দাঁড়াচ্ছে? সোজা ভাষায় দাঁড়াচ্ছে যে দ্রাব্যতা গুণফল কি? সম্পৃক্ত অবস্থায় দ্রবণের আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। ক্যাটায়ন অ্যানায়ন বলতেই হবে এমন না, আয়ন মানে ক্যাটায়ন আর অ্যানায়ন, ঠিক আছে? তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন না বলে আমরা বলবো আয়ন সমূহের ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। কখন? সম্পৃক্ত অবস্থায়, এই কথাটা বলতেই হবে, এই কথাটা না বললে, ঠিক আছে, টপকে যাবে, মফিজ কট, ঠিক আছে, মার্ক 0। তাহলে বোঝা গেল? ক্লিয়ার এতটুকু? না ক্লিয়ার হয় নাই, বাট ক্লিয়ার হবে আস্তে আস্তে, ঠিক আছে, টেনশন নিও না, জাস্ট কিচ্ছু না রে ভাই, আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, হইলো হইলো হইলো, ওকে 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 ওকে। তাহলে ধরো 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 ধরো, ঠিক আছে, ধরো এইখানে একটা পাত্র আছে,
এ পাত্রে দ্রবণ আছে, কিসের দ্রবণ আছে? এ পাত্রে দ্রবণ আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে তাহলে বলো? আমি বলি নাই যে দ্রবণের, আচ্ছা দ্রবণের আয়ন বলেছি, আচ্ছা দ্রবণে বিদ্যমান, ঠিক আছে, এটা দ্রবণের আয়ন না লিখে লিখো দ্রবণে বিদ্যমান। ঠিক আছে, মানে দ্রবণের মধ্যে যে আয়নগুলো আছে, ঠিক আছে, হ্যাঁ আয়ন দ্রবের হয়, হ্যাঁ কেউ একজন বলেছো, ভেরি গুড, দ্রবণে বিদ্যমান। ওকে, তাহলে এটা মনে করো সম্পৃক্ত অবস্থায় আছে, সম্পৃক্ত দ্রবণ, যেটার ঘনমাত্রা, এর ঘনমাত্রাটা দেওয়া হচ্ছে, শোনো ঘনমাত্রাটাকে এখানে দ্রাব্যতা দিয়ে, ওই যে বললাম দ্রাব্যতার একক মোল পার লিটারও হইতে পারে, নো টেনশন। তো এইটার যে দ্রাব্যতা বা ঘনমাত্রা সেটা দেওয়া আছে হচ্ছে 0.75 মোল পার লিটার। কিসের? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের। ঠিক আছে, দ্রাব্যতা, তার মানে এই সম্পৃক্ত দ্রবণে 1 লিটারে এত মোল আছে, এটা মানে তো সেম জিনিস রে বাবা, এটাও তো তাই, 1 লিটারে এত মোল, তাহলে গ্রামে বের করা যাবে না? মোল থেকে গ্রামে বের করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, তাই না? তাহলে দেখো সম্পৃক্ত অবস্থায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে যার এত মোল পার লিটার দেওয়া আছে। এবার তোমাকে বলা হবে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল কত? দ্রাব্যতা গুণফলকে লিখা হয় কি দিয়ে? দ্রাব্যতা গুণফলকে লিখা হয় কেএসপি, এটা একটা ধ্রুবক, এস মানে হচ্ছে সলিউবিলিটি, এটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতা গুণফল সলিউবিলিটি প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি? গুণফল, প্রোডাক্ট মানে গুণফল, তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট। ওকে, খুব সুন্দর কথা। সো এটা সলিউবিলিটি প্রোডাক্ট বের করতে গেলে ভাঙা শিখতে হবে, যে একটা যৌগকে ভাঙতে হবে কিভাবে। মাথার উপর দিয়ে যাবে তো, কথা তো শেষই হয় নাই, ঠিক আছে, মাথার উপর দিয়ে যাচ্ছে এখন, যাবে, বাট তুমি আমার কথা শুনতে থাকো। সো এগুলো আমি ভাঙতে জানি না, ভাঙা শিখতে হবে আমাকে। সো চলো আগে আমরা শিখি ভাঙা, পরের দিন আমরা না হয় ম্যাথ করব, ঠিক আছে, আগে আমাদেরকে ভাঙা শিখতে হবে। লিখো যৌগ ভাঙার নিয়ম, যৌগ ভাঙার নিয়ম, মানে আয়নিক ফরম্যাটে যে ভাঙবা, ওই ভাঙার নিয়ম। ঠিক আছে, তো মনে করো একটা যৌগ তোমার কাছে আছে, কি যৌগ আছে ভাই? তোমার কাছে একটা যৌগ আছে হচ্ছে AX BY, কারণ এটাকে তুমি ভাঙতে চাচ্ছ, আয়নিক ফরম্যাটে লিখতে চাচ্ছ, প্লাস মাইনাস লিখতে সমস্যা হচ্ছে, তাই না? তাহলে ভাঙতে গেলে তুমি কিভাবে ভাঙবা বলো? সো দেখো ভাঙাটা তোমাকে আমি একবারে শিখাই দেই খুবই মনোযোগ দিয়ে, যারা পারো তারা তো পারো, যারা পারো না খুব মনোযোগ দিয়ে দেখো। এ কয়টা আছে? এক্স, তাহলে এক্স এ হইলো এক্স এ, আর ওয়াই কয়টা আছে? ওয়াই আছে, মানে বি কয়টা আছে? ওয়াই সংখ্যক, তাহলে এক্স এ ওয়াই বি, ডান। এক্স এ ওয়াই বি, যার যার সহগটা তার সামনে দিয়ে দিব। ওকে, এবার দেখো, এবার খেয়াল রাখো ভাই, এখানে কি ওয়াই, তাহলে এখানে দিব ওয়াই প্লাস, এখানে এক্স আছে, এক্স মাইনাস, ঠিক আছে, এটাই হচ্ছে আয়নিক ফরম্যাটে লেখা, এটাই হচ্ছে আয়নিক ফরম্যাটে ভেঙে লেখা, এক্স এ ওয়াই প্লাস ওয়াই বি এক্স মাইনাস, ঠিক আছে, এটা যাবে এর উপরে পাওয়ার হিসেবে, আর এটা যাবে হচ্ছে এর উপরে পাওয়ার হিসেবে, ঠিক আছে। ওকে, যেমন দেখো, যেমন ভাই বলেন, যেমন হচ্ছে ধরো তোমাকে আমি বললাম A3B2, এটা ভেঙে দেখাও। ওকে চলেন ভেঙে দেখাই, তাহলে 3A, 3A, এটা 2 না, তাহলে 3A 2 প্লাস যোগ
2b, উপরে কয়টা মাইনাস হবে? 3টা মাইনাস। সবসময় দেখবা গুণফলটা সেম হতে হবে, 3 দুগুণা 6, 3 দুগুণা 6। ক্লিয়ার? একজন বলছো এক্স ওয়াই কি? এ রে বাবা, ওয়েট করো ওয়েট করো ওয়েট করো, খালি অধৈর্য, উত্তেজিত 27 নাকি? ওকে, তাহলে তোমরা এটা বলো দেখি, এটা পারবা? ধরো বললাম এ বি 2, আচ্ছা এ বি 3, তাহলে এ বি 3 ভাঙলে কি হবে ভাই? এ কয়টা? একটা, তাহলে এ তো একটাই, এই যে দেখো কিছু নাই মানে এক, তো এক কি লিখা লাগবে? লিখার দরকার নাই। তাহলে এর উপরে কত প্লাস হবে? এর উপরে কত প্লাস হবে বলো? এর উপরে হবে 3 প্লাস। আর বি কয়টা? বি হচ্ছে 3টা, এই যে 3টা বি, মাইনাস কত হবে? এ জয়টা ততগুলো মাইনাস, এই যে, তাহলে 3 প্লাস 3 একে 3টা মাইনাস হয়ে গেল। সো খুবই ইজি। তোমরা যারা ভাঙতে পারবো না বলছো, তাদের ভয় পাওয়ার কোনো দরকার আছে? কোনোই দরকার নাই, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো দরকার নাই। ওকে, তাহলে আরেকটা ভেঙে দেখাও দেখি আমাকে। এখন ধরো এটা ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা মনে করো আমি ভাঙতে জানি না, এখন কি আমার ভাঙতে প্রবলেম আছে? ক্যালসিয়াম কয়টা? একটা, ক্যালসিয়ামের উপরে প্লাস দিব কয়টা? এই যে 2, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস, যোগ ফ্লোরিন কয়টা? ফ্লোরিন হচ্ছে 2টা, মাইনাস যাবে ক্যালসিয়াম কয়টা? একটা, তাহলে একটা মাইনাস হইল। ইজি, ভেরি ইজি। একটু জাস্ট খালি তন্ত্র মন্ত্র শিখতে হবে। মেন তন্ত্র মন্ত্র এইটা, এইটা আমাদের মেইন মন্ত্র। এই মেন মন্ত্র যদি কারো জানা থাকে, কেউ যদি এই মেন মন্ত্রটা বোঝে, তাহলে তার কাছে কোনো কিছু কঠিন না, ঠিক আছে? ওকে, সো এরপরে ধরো আমি তোমাকে এখন দিচ্ছি এটা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ভাঙো দেখি। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH3, তাহলে দেখো ভাই, অ্যালুমিনিয়াম আমার একটা, অ্যালুমিনিয়ামের মাথার উপরে যাবে 3 প্লাস, OH কয়টা? OH আমার 3টা, অ্যালুমিনিয়াম একটা, তাহলে মাথার উপরে যাবে 1 মাইনাস। ঠিক আছে? এটা কি আয়নিক যৌগ জাস্ট? হ্যাঁ, আমরা আয়নিক যৌগের জন্যই করছি। ওকে ওকে, হইলো তাহলে? এটা হচ্ছে এইচএসসি 27। হ্যাঁ, আসেন ভাই, দেখা করে যান। এই যে তোমাদের সৌরভ ভাই আসছে, ঠিক আছে, ব্যাডমিন্টন খেলে টেলে আসছে ভাই। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছে সবাই? ওই তো কোয়ার্টার শুরু হয়ে গেছে, হ্যাঁ, পড়ালেখার অনেক চাপ চলছে নাকি? চাপ দিয়ে 3টা দিচ্ছে? ক্লাস ছিল আজকে, অবভিয়াসলি অনেক চাপ ভাই। কি পড়ে মেইন মন্ত্র? তো মন্ত্র তুমি কই পাও? এগুলা মন্ত্র হচ্ছে ভাই বইয়ে আছে, আর মাঝে মধ্যে কিছু দুই একটা জিন টিন আমাকে বলে দিয়ে যায়। আচ্ছা, তো অনেকে নতুন আছে। হ্যাঁ, অনেকেই নতুন। অনেকে নতুন বলতেছে আপনি কে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ম্যাথের ম্যাজিশিয়ান ভাই, ঠিক আছে? তুমি মিয়া বল। এ পড়ালেখা কেমন চলতেছে সবার? কলেজে ক্লাস টেস্ট হয়েছে? কত কথা। হ্যাঁ হ্যাঁ, যেসব কলেজে ক্লাস টেস্ট নেই তাদের তো রেগুলার ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ওদের মধ্যে একজন আমাকে রিসেন্টলি একটা কোশ্চেন করছে, হুম হুম এইচএসসি 27 ব্যাচে। সেটা হচ্ছে ওর ফ্রেন্ড সার্কেল অনেকে অফলাইনেও পড়তেছে, অনলাইনেও পড়তেছে। মানে ও তো আসলে শুধু অনলাইন, এখন ও এটা নিয়ে একটু প্যারা খেয়ে যাচ্ছে, হুম হুম তো হুম কি হুম। পিছায় যাচ্ছে কিনা। তো তোমাদের মধ্যে কে কে আসো যে শুধু অনলাইনেই কাজ করো, কোনো অফলাইন কোথাও করো না, এরকম আসো কোথাও? মানে কে কে শুধু শিখতেই আসো এবং শিখো দিয়েই তোমার হয়ে যাচ্ছে, আর কোথাও যাওয়ার প্রয়োজন মনে হচ্ছে না, এখনো প্রয়োজন ফিল করো না, এরকম কে কে আসো? মিড টার্ম সামনে মনে হয় না? হাফ ইয়ারলি এক্সাম সামনে। হ্যাঁ, অনেকেই আছে, কিন্তু অনেকেই আছে। অনেকেই আছে। এখন ব্যাপারটা কি শিশির, যে দুই জায়গায় যদি পড়া যায় তাহলে তো ভালো হবে না খারাপ হবে? তোমার কি মনে হয়? এটা আসলে ভাই পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট হচ্ছে আমি যদি আমার পার্সোনাল কথা বলি, তো কোভিড এর সময় থেকেই তো এই অনলাইন জিনিসগুলো শুরু। কোভিড এর সময় আমার কাছে অফলাইনে পড়ার কোনো সুযোগ ছিল না, আমি অনলাইনেই পড়তাম। এবং কোভিড যখন পার হয়ে গেল, আমার অনলাইন ক্লাস করার পরে আমি যেটা ফিল করেছি যে আমার অফলাইন ক্লাসের থেকে আমার পার্সোনালি অনলাইন ক্লাসে বেনিফিট বেশি হইতো। কেন? আমার বেনিফিট এ কারণে বেশি হইতো ভাই, কারণ আমি অফলাইনের জন্য রেডি হয়ে যাইতাম, হুম, ঠিক আছে? ক্লাস দেখা যাচ্ছে যে আমার 3টায় প্রাইভেট শুরু, হুম,
আমি 2টা থেকে রেডি হওয়া শুরু করি, তাহলে 2টা থেকে 3টা, ঠিক আছে, 3টা থেকে দেখা যাচ্ছে 4:30 পর্যন্ত পড়াইলো। আবার আমার হচ্ছে বের হয়ে 5টা পর্যন্ত চা নাস্তা খাইতাম, হ্যাঁ। ফ্রেন্ডসরা মিলে একটু আড্ডা দিতাম, দিয়ে আবার ঠিক আছে, দিয়ে আবার বাসায় আস্তে আস্তে আমার বাজতে হচ্ছে 6টা। তাহলে আমি পড়লাম 1.5 ঘন্টা, বাট আমি বের হয়েছি 2টায়, বাসায় ফিরলাম 6টায়। আচ্ছা। এসে আবার আমার 1 ঘন্টা রেস্ট, 7টা। তাহলে 2টা থেকে 7টা আমার গন ভাই। আর আমি যখন এটা ক্লাস করতাম 3টায় ক্লাস করতে বসলাম, বাসায় 4:30টায় ক্লাস শেষ আমার। আবার মাঝে মধ্যে আমি পয়েন্ট এই 1.25 1.5 দিয়ে দেখতে বাড়াই পাচ্ছি। আমি দেখা যাচ্ছে করে ফেলতাম, তো আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। এখানে ইন্টারের খেলাটা কোথায় আমার কাছে মনে হয়েছে যে নিজের জন্য টাইম রাখা, নিজের পড়ার জন্য যে যত বেশি টাইম রাখতে পারবে সে তত আগায় থাকে। এক্স্যাক্টলি। বাট এই জন্য যেটা করতে হয় যে এক জায়গায় যদি পড়া যায় তাহলে হচ্ছে পড়ার টাইমটা বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ। তো একই টপিক 2 জায়গায় 3 জায়গায় পড়ার থেকে যদি এক জায়গায় ভালো মতো বুঝে ও যদি নিজের উপর ডিপেন্ড করে পুরাটা। মানে দেখা যাচ্ছে আমার এই ক্লাসটাও একবারে বুঝলো না, তো আবার এই ক্লাসটাই আবার করতে দেখতে পারে। পারে। হ্যাঁ, এটা কিন্তু 2বার 3বার করলে এই সুযোগটা তো অফলাইনে নেই। হ্যাঁ, এই সুযোগটা offline তো এ। আমরা তো আসলে পুরাটাই অফলাইনের জেনারেশন, আমাদের সময় তো অনলাইন ছিল না, তো আমাদের অফলাইনেই যাইতে হয়েছে। বাট আমি এখন ফিল করি যে অনলাইন অফলাইন দুটার মধ্যে কম্পেয়ার করলে যদি তোমার অনলাইনের ডিস্ট্রাকশনস গুলো না কাটায় উঠতে পারো, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্রাকশনস এগুলো যদি তোমার কোনো তেমন একটা প্রবলেম ক্রিয়েট না করে, এগুলো থেকে তুমি দূরে রাখতে পারো নিজেকে, তাহলে অনলাইন নিঃসন্দেহে বেস্ট। হুম। এটার কোনো কথাই নেই, কারণ হচ্ছে এখানে সুবিধা অনেকগুলা। এক হচ্ছে টাইম সেভ হচ্ছে, এক হচ্ছে তুমি পড়ার সময় কোনো একটা ক্লাসের কোনো একটা টপিক যদি তোমার সেকেন্ড টাইম আবার বোঝার প্রয়োজন পড়ে, ওই Exactly. ভিডিওটার ওই পার্টটা আবার দেখলেই হয়। হুম। আর অনেক সময় কিন্তু তুমি আজকে পড়াইলা, ও সাথে সাথে হয়তো পড়তে পারলো না, পারলো না। সো আবার কিন্তু যখন পড়বে তোমার ক্লাসটা কিন্তু একটু স্পিড বাড়ায় আবার দেখে ফেলতে পারবে। Exactly. এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি ওদের জন্য। সো আসলে যে কাজটাই করো অফলাইনে, তার মানে অনেকেই আছে, আবার অনেকেই কিন্তু আছে যারা অনলাইনে ক্লাস করে না, অফলাইনে করে, বাসায় ঠিকঠাক মতো পড়ালেখা করে, তারাও কিন্তু ভালো করতেছে। অবশ্যই। সো অনলাইনেই পড়ো অফলাইনেই পড়ো, ভালো যে কোনো জায়গা থেকে করা সম্ভব। ইভেন কারো কাছে না পড়েও ভালো করা সম্ভব যদি নিজে হার্ট অ্যান্ড সোল ট্রাই করা যায়। আমি যেমন কেমিস্ট্রি তেমন কোথাও পড়তাম না, এটা একটা কারণ বলে যে তুমি তো কেমিস্ট্রি টিচার, হ্যাঁ 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 ভাই। তুমি বুঝবা। আমাদের এলাকায় যে টিচার সবচেয়ে বেশি পপুলার ছিল কেমিস্ট্রির জন্য, তো সবাই ভালো স্টুডেন্টরা সবাই তার কাছেই পড়তো, যারা এর আগে বুয়েটিয়ান হয়েছিল, বুয়েটে পড়তো, তারা ওই স্যারের কাছে রিকমেন্ড করতো। তো স্যারের কাছে আমি পড়া শুরু করলাম, মাস 3 পড়লাম, পড়ার পরে মনে হলো যে স্যারের পড়া আমার জন্য আসলে খুব একটা ভালো লাগতেছে না। স্যার যেটা করতো বই থেকে হ্যাঁ। বইটা সামনে রেখে এই বলের সূত্র, এই যে যে এরকম এরকম, এই যে চাষের সূত্র, বুঝছো আচ্ছা না, আচ্ছা। এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো আমার কাছে মনে হতো এটা আমি পড়লেই পারি। হুম হুম হুম। আমি আরেকটা টিচারের কাছে গেলাম, এট এ টাইম কেমিস্ট্রি আমি 2জন টিচারের কাছে পড়ছি 1 মাস। আচ্ছা। তো যে আমার কাছে ওভারঅল এরকমই মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো এর চেয়ে বেটার বই আমি নিজে পড়ি। এবং এরপর আমি যখন বুঝলাম যে টিচারের কাছে গেলে আমার টাইম ওয়েস্ট হচ্ছে, আমার ক্লাসগুলো এফেক্টিভ হচ্ছে না, খুব একটা ভালো লাগতেছে না, তখন আমি পুরা কেমিস্ট্রি নিজে পড়ছি। কলেজে একটু টুকটাক ক্লাস হইতো। হ্যাঁ, মানে হাজারি স্যারের বই বা যে বইগুলো হ্যাঁ, আছে হ্যাঁ। এগুলা যদি ইন্টারের বইগুলো এমন ভাবে আমাদের লেখা। আমাদের সময় অ্যাকচুয়ালি 2টা বই ছিল কেমিস্ট্রির জন্য খুবই পপুলার, সবাই এটাই ফলো করতো, ওই যে কবির হক ইসলাম, হ্যাঁ। আর সেকেন্ড বইটা হচ্ছে হাজারি নাগ। হুম, তো এই 2টা বই আমার সাথে থাকতো, তারপরেও যদি কোথাও কোনো অসুবিধা হইতো আমি কলেজের টিচারকে ক্লাস শেষে হুম, হুম, বা আগে কোনো একটা সময় যে পার্সোনালি জিজ্ঞেস করতাম, স্যার এই জায়গাটা একটু বুঝতেছি না, একটু স্যার একটু বুঝাই দিবেন নাকি। হুম। তো পার্সোনালি যদি কোনো টিচারের কাছে অ্যাপ্রোচ করা যায়, খুব চান্স আছে টিচার কিন্তু ফিরাবে না। হ্যাঁ হ্যাঁ। তবে ছোট্ট একটা টপিক নিয়ে যাইতে হবে, তুমি তো হ্যাঁ। বলো যে ভাই স্যার এই চ্যাপ্টারটা বুঝি নাই, এটা একটু বুঝাই দেন, Chapter একটা পার্সোনালি দিয়ে অংশ বলো, class এ। তাহলে তো হবে না। একটা টপিক নিয়ে যাইতে হবে, স্যার এই বিক্রিয়াটা একটু বুঝতেছি না, এটা একটু বুঝাই দেন। সো আসলে অফলাইনে কেমিস্ট্রি পড়াইতে পারে বাংলাদেশে, ম্যাথ ফিজিক্স অনেকেই পড়াইতে পারে, বাট কেমিস্ট্রি পড়াইতে পারে হ্যাঁ, এরকম টিচার chemistry খুবই রেয়ার। কেমিস্ট্রি এবং আসলে এর আমি মধ্যে একটা যদি ব্যাপার একটু আছে। মানে সত্যি কথা বলি ভাই, যে মানে আমি এই জিনিসগুলো কোত্থেকে শিখি, হুম। মানে যদি আমি ট্রুলি বলি তাহলে প্রথমত হচ্ছে যে হাজারি স্যারের বইটা আমার হচ্ছে ভাই, মানে আমি বলি ইন্টারমিডিয়েট আমার প্রায় 36 কিংবা 37 বার পুরো বই আমার পড়া ছিল ভাই। ঠিক আছে, ফার্স্ট পেপারটা, সেকেন্ড পেপার এতবার পড়ি নাই, ফার্স্ট পেপার আমার পড়া ছিল, মানে অলিম্পিয়াডের জন্য আমি মানে পরীক্ষার আগে আমার এমন হয়তো প্রত্যেকদিন একবার করে বই শেষ করতাম, বইয়ের কোন জায়গায় কোন পেজে কি আমার মুখস্থ হয়ে গেছিল। তারপরে হচ্ছে যখন এই বই আমার হয়ে গেল, তখন আমি হচ্ছে বিভিন্ন মানে ইউটিউবে তো ভাই আসলে কি নাই, সবকিছু আছে। সবকিছু। তখন আমি হচ্ছে আস্তে আস্তে ইউটিউবে বিভিন্ন জায়গার ক্লাস দেখা শুরু করলাম, সেটা ইন্ডিয়ান হোক বা হচ্ছে ইংলিশ কোনো ক্লাস হোক, আমি দেখা শুরু করলাম। পরে এইভাবে কিন্তু সব কনসেপ্ট গুলো আমার মধ্যে আসছে। সো আসলে এগুলো কিন্তু আমি অনলাইনের মাধ্যমে পেয়েছি, সোজা কথা। হ্যাঁ, অফলাইনে। আর আরেকটা কথা যদি আমি বলি যে ওদের কাছে তো এখন মনে হচ্ছে যে অনলাইন মনে হয় আমরা শুধু এই এখনই পড়তেছি, বাট একটা ট্রু জিনিস হচ্ছে ভাই, আমি বুয়েটের কথা যদি বলি, বুয়েটের সিনারিও আপনাদের সময়টা একটু মনে হয় ভিন্ন ছিল, অনলাইন তো খুব একটা তখন আসে নাই। আমার না আসেনি। বাট আমরা যেটা এখন করি ভাই, মানে আমাদের ম্যাথের যে কোর্স, ম্যাথের কোর্স আমরা ফুললি ইউটিউব থেকে করি। ঠিক আছে, ক্লাসে তো একটা পড়ানো হয় হয়, বাট হ্যাঁ। ক্লাসে তো অনেক প্রবলেম সলভ করা যায় না। হ্যাঁ। আমরা কিন্তু এই মানে বুয়েটে এসেও হ্যাঁ। আমরা কিন্তু ভাই ইউটিউব থেকে পড়ি।
বইয়ের টপিক গুলো বুয়েটের টপিক গুলো ভাই। হ্যাঁ, সেটা বুয়েটের মানে ল্যাবের টপিকও আমরা ইউটিউব থেকে পাই, বা বিভিন্ন ধরনের সিমুলেশন বা হ্যান ত্যান যেগুলো আছে সবকিছু সবকিছু ইউটিউবে পাওয়া যায়। তো আসলে অনলাইন সব দিক দিয়ে বেস্ট ভাই, এবং এটা একটা রেভলিউশন ভাই, মানে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, প্রযুক্তি যদি আমাদেরকে হেল্প করতে পারে আমরা কেন নিব না এটা। প্রযুক্তি তো আসলে ভালো দিক আছে বলেই প্রযুক্তিগুলো আসতেছে, এক্স্যাক্ট। প্রযুক্তি আপডেট হচ্ছে, বাট আমরা যেটা করি যে প্রযুক্তির সাথে তাল মিলাইতে চেয়ে প্রযুক্তির খারাপ দিকগুলো নিয়ে ফেলি। সবকিছুরই বেনিফিটও আছে বা সাইড ইফেক্টও আছে, হ্যাঁ, মানে সাইড এখন ইফেক্ট থেকে যত অনেকে দূরে অনেকে থাকা কি বলবে ভাই ভাই যে হচ্ছে ধরের পাশের রানী অনলাইনে পড়তেছে, অনলাইনে পড়লে কি হয়, ফোনে কি হয়, ফোনে ফোনে গেম খেলা শুরু করবে, চ্যাট করা শুরু করবে। আরে ভাই আমি তো অফলাইন ব্যাচে দেখছি, ক্লাসে স্যার পড়াইতেছে, থার্ড বেঞ্চে বসে ব্যাগের নিচে ফোন ঢুকায় গেম খেলতেছে, হ্যাঁ। লাস্ট বেঞ্চে বসে গেম খেলতেছে, চ্যাট করতেছে। তো যার ভাই টাইম ওয়েস্ট করার, হ্যাঁ। ও টাইম ওয়েস্ট অফলাইনেও করবে। আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, অফলাইনে যেটা হয়তো অনেক সময় আমি হারাই যেতাম কিরকম, স্যার বুঝাচ্ছে আমি যে কই হারাই গেছি খেয়াল নেই, হঠাৎ হ্যাঁ। করে আমার মনে পড়লো আরে আমি তো ক্লাসে নাই। তারপরে আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করতাম কিন্তু অনেকখানি তো মিস করে গেছি, পরে তো রিপিটও পাচ্ছি না। তো আমার কিন্তু বুঝতে মাঝে মাঝে অসুবিধা হইতো, কারণ কি আমি হারাই গেছিলাম মাঝখানে। তো টিচারের পড়ানো যদি খুব ক্যাচি না হয় তাহলে অফলাইনে কিন্তু আমরা হারায় যাই। তো মাইন্ড দেখা যায় অন্য জায়গায় চলে গেছে, আর তার পরবর্তীতে হারায় যাওয়ার পরে ওই ক্লাসটা কিন্তু ফিরেও পাচ্ছি না। বাট অনলাইনে যদি তোমার ক্লাস করতে করতে কেউ হারায়ও যায়, মাইন্ড পরে অন্য তো জায়গায়, রেকর্ড পরে কিন্তু আবার সেই রেকর্ডটা দেখার সুযোগ আছে। এই যে আছে সবারই হয়। এরকম, হ্যাঁ সবারই হয়, না আমারই হয়তো, সবারই যে হয়। হারায় গেছি, কি পড়াচ্ছিল কি বলতেছিল মনে নেই, অন্য একটা চিন্তায় ঢুকে গেছিলাম আর কি। আবার অনলাইনে যেটা অফলাইনে যেটা হয় যে অনেক স্টুডেন্টের মাঝে ভয়ে হুম। মান সম্মানের ভয়ে কোয়েশ্চেন করতে পারে না। কোশ্চেন করা যায়, এটাও একটা সমস্যা। তো সবকিছু মিলে আসলে আমার যেটা মনে হয় অনলাইন থেকেও ভালো করা সম্ভব, অফলাইন থেকেও ভালো করা সম্ভব, বাট দুইটা একসাথে করা এটা কিন্তু একটা ব্লান্ডার। হ্যাঁ, তো দুইটা একসাথে এটা আসলে তোমার ইন্টার স্টুডেন্টের টাইম ম্যানেজ করা আসলে এটা খুবই টাফ। সো দুইটা একসাথে করতে যাও না, তোমার জন্য যেটা কমফোর্টেবল, অফলাইন কমফোর্টেবল হলে অফলাইন করো, অনলাইন কমফোর্টেবল হলে অনলাইন করো, যেটার জন্য মানে যেটা তোমার জন্য পারফেক্ট আর কি। কার জন্য কোনটা পারফেক্ট সেটা তার নিজেকেই বুঝতে হবে, এটা কিন্তু আমি বললে হবে না, হ্যাঁ। তাই কিনা? আর অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে, নিজে যেটা করতেছো এটার উপরে অবশ্যই কনফিডেন্সটা একদম 100-100 থাকতে হবে। অন্যরা কি করতেছে, আমি বোধহয় পিছায় যাচ্ছি, এইরকম চিন্তা ভাবনা করলে তুমি আসলেই পিছায় যাচ্ছ। ঠিক আছে, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, ফুল কনফিডেন্স নিয়ে আগাইতে হবে। একজন বলছে স্যার মানে 3টা করেই কি এখন শিখতে ক্লাস হবে কিনা? হ্যাঁ, almost এটা করে। অ্যাকচুয়ালি আসলে তাছাড়া উপায়ও নাই, কারণ এইচএসসি সিলেবাস এরকম, এত ব্যাপক পরিসর, সময়ও কম, আর তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। সো আসলে এইটাই মানে 3টা করেই ক্লাস হবে। এবং প্রথম কোয়ার্টারটা তোমাদের অনেক ইজি গেছে, কারণ হচ্ছে তোমরা প্রথম কোয়ার্টারে আসলে এসএসসি থেকে কেবল পাশ করে আসছো, স্কুলের সাথে কলেজে ধাতস্থ হইতে সময় লাগে। আবার এসএসসির পরে যে গ্যাপটা ছিল মাসখানেকে, সেই গ্যাপে অনেকে পড়ালেখার অভ্যাস নষ্ট হয়ে গেছিল। দ্যাটস ওয়াই হচ্ছে ফার্স্ট কোয়ার্টারটা আমি একটু রিল্যাক্সে গেছি, বাট এরপর থেকে সবগুলো কোয়ার্টারই কিন্তু একটু প্রেশার যাবে। এবং যদি প্রেশারটা না দিই তোমাদেরকে আমরা, তাহলে তোমরা দেখবা যে টেস্টের আগে সিলেবাস কখনোই শেষ করতে পারবে না, টেস্টের পরে সিলেবাস শেষ করে এটা আরেকটা ব্লান্ডার। আর একটু বলে দেন ভাই যে হচ্ছে লাস্ট ইয়ার মানে এইচএসসি 25 ব্যাচে হ্যাঁ। কতগুলো স্টুডেন্ট জানে ফেল করেছিল ভাই, মনে আছে আপনার? 5 লাখ, 5 লাখ স্টুডেন্ট ফেল করেছে, মানে জাস্ট ফেল 5 লাখ ভাই। মানে 40% স্টুডেন্ট ফেল করছিল, শুধু ফেলই করছিল 40% স্টুডেন্ট, 46 মেবি, এইরকমই আর কি। এবং হ্যাঁ, প্রায় 350 মতো কলেজ ছিল যে কলেজের একটা স্টুডেন্টও পাশ করে নাই। তো মানে আসলে জিনিসগুলো ডে বাই ডে এখন হার্ডার হবে আগের থেকে। আগের থেকে হার্ড হবে। So, আগের থেকে হার্ড হইলে ওরাও যদি আগের থেকে সিনসিয়ার বেশি হয় তাহলে ওদের জন্য কিছু না। সিনসিয়ার স্টুডেন্টদের জন্য কোশ্চেন যতই হার্ড হোক এটা কিন্তু অপরচুনিটি। এবং আমাদের এখান থেকে ওভারঅল রেজাল্ট ভালো ছিল। ভালো ছিল, খারাপ হয় না। তো নিজের চেষ্টাটা নিজেই করে ফেলতে হবে। হ্যাঁ, 3টা করে ক্লাস করে সময় পাই না, এটা এটা হয়ে যাবে আস্তে আস্তে ম্যানেজ আস্তে করতে আস্তে হবে। মানায় নিতে হবে, হ্যাঁ। এটা আস্তে আস্তে মানায় নিতে আর হবে। রেকর্ডিং ক্লাস তো থাকে। ক্লাস রেকর্ড থাকে, তোমার যদি মনে হয় যে আজকে আমি 3টা করতে পারতেছি না, 3 নাম্বার ক্লাসটা খুবই প্যারা হচ্ছে, মাথায় কিছু নাই, 2টা ক্লাস করে মাথা একদম ফুলফিল হয়ে গেছে, তাহলে তুমি যেটা করতে পারো, ঘুমায় যাও, আর্লি ঘুমায় যাও, ভোরবেলা উঠে পড়ো, একদম ভোরবেলা উঠে তুমি ওই 3 নাম্বার ক্লাসটা, ওটা রেকর্ডেড ক্লাসটা করে ফেলো। লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাস জিনিস তো একই নাকি ভিন্ন থাকে? হ্যাঁ, একই জিনিস ভাই। তাহলে সমস্যা কি? তুমি তোমার কমফোর্টেবল টাইমে ক্লাস করো, আমার যেটা মনে হয় আর কি। তুমি যেই টাইমে তোমার জন্য পড়াটা ক্লাস করাটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়। অনেকের পড়ার টাইমটা থাকে এক একটা টাইমে ফিক্স থাকে, কারো সন্ধ্যাবেলা পড়া ভালো হয়, কারো ভোরবেলা রাতে। পড়া ভালো হয়। আমার আবার যেমন হ্যাঁ, রাতে ভালো। আমারও সন্ধ্যা থেকে পড়তে আমার বসলে ভালো হতো ম্যাক্সিমাম আর কি। বুয়েটিয়ানরা রাতেই পড়ে ভাই, মানে বুয়েটে পরিবেশটা এরকম যে হচ্ছে দিনের বেলা দেখা যাচ্ছে যে সবাই একটু ঝিমায় ম্যাক্সিমাম আছে, বুয়েটিয়ানরা মধ্যরাতে পড়ে, আর রাতে সবাই খুব অ্যাক্টিভ ভাই। রাত্রেবেলা পড়ে, বাট আমার ক্ষেত্রে আমার সন্ধ্যা থেকে পড়া ভালো হইতো। আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিতাম, ঘুম থেকে উঠে আমি ফ্রেশ মাইন্ডে সন্ধ্যা থেকে পড়া শুরু করতাম। দেখা যেত যে রাত 10টা 11টার পর 12টার পর আমি ঘুমাই যেতাম।
আর বুয়েটে থাকতে অবশ্যই একটু মিসম্যাচ হইতো, কারণ বুয়েটে তো আসলে কোনো টিচার পড়ায় না, প্রাইভেট হ্যাঁ পড়ায় না। সো পড়া বুঝতে গেলে কোনো জায়গায় সমস্যা থাকলে ফ্রেন্ডদের কাছে বুঝে নিতে হয়, ফ্রেন্ডরাই একজন আরেকজনকে পড়ায়। exactly. সো ওর যার কাছে বুঝবো তার টাইম অনুসারে বুঝতে হয়। হ্যাঁ সো এটা একটা ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, হ্যাঁ শিশির অনেকখানি সময় নষ্ট না, করে আমি দিলাম। তো ছেড়ে দিব। ঠিক হ্যাঁ আছে। জাস্ট এটাই দেখানোর ছিল। ওকে, তো জাস্ট আমি আর 5টা মিনিট সময় নিব, আমি আর কিছু পড়াবো না, ঠিক আছে, কিছু কথা বলার আছে। সো সো দেখো, আমি এই ভাঙার নিয়মটা শিখাইলাম, সো আমি তোমাদেরকে কিছু যৌগ ভাঙতে দিব। এটা খালি জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করে মানে ভেঙে দেখাবা আমাকে। এটা হোমওয়ার্ক টাইপ, মানে সেটা তোমরা আপলোড দিবা, যে পেইড গ্রুপ আছে সেখানে। সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সিলভার ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমি অলরেডি ভেঙে দেখিয়েছি। এবং পুরো হচ্ছে এই চ্যাপ্টার জুড়ে দেখবা এই যৌগগুলোই বারবার আসে, এর বাইরের কোনো যৌগ আসবে না, ঠিক আছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডও হইতে পারে। তারপরে হচ্ছে কি নিতে পারি বলো তো? আচ্ছা ঠিক আছে, Al2O3, ধরো কথার কথা নিলাম এটা Al2O3, যদিও এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য না, তারপরও আমি নিলাম। SF4 নিলাম না, SF4 না নেই আর, আচ্ছা বাদ দাও। তো এই কয়টাই তোমরা সুন্দর মতো ভেঙে মানে এইভাবে আয়নিক ফরম্যাটে লিখে আমাকে দেখায়, ঠিক আছে। একটা ম্যাথ ছিল স্যার কেএসপি, একটা ম্যাথ না, প্রায় 10-12টা ম্যাথ করাবো, কোনো টেনশন নাই, তোমরা এতটুকু শিখে আসো, কেএসপির ম্যাথ এমনি করে দেওয়া হবে, ঠিক আছে। কেএসপির ম্যাথ হয়ে গেছে মনে করো, তুমি জাস্ট এতটুকু করে আসো, আজকে আর সময় নিচ্ছি না, এমনিতেই হয়ে যাবে। ওকে, আচ্ছা। আর সৌরভ ভাই যে হচ্ছে অনলাইন ভার্সেস অফলাইনের একটা কথা বললো, সো অনলাইন ভার্সেস অফলাইনের সুবিধাগুলো নিয়ে আমার নিজের একটা ভিডিও আছে, সেটা তোমরা হচ্ছে দেখতে পারো এই চ্যানেলটাতে যদি তোমরা যাও, ঠিক আছে, ইউটিউবে এই এখানে যদি তোমরা যাও তাহলে আমার এই ইয়াটা দেখতে পাবা, ঠিক আছে। সো এটা তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, আরো অনেক কিছু পাবা। আর অবশ্যই শিখো ইউটিউবটা যারা সাবস্ক্রাইব করো নাই সেটাও করে ফেলবা, কারণ এখানে অনেকগুলো ফ্রি কন্টেন্ট আছে, সো এগুলোও তোমরা দেখতে পারো, ঠিক আছে। হ্যাঁ রিশান, ফেসবুক আইডি চেনো না, জানো না? সাব্বির হোসাইন শিশির, হ্যাঁ, মেবি নামের আগে একটা মোহাম্মদ আছে, আই ডোন্ট, ভুলে গেছি। ওকে, সো তোমরা জাস্ট এতটুকু জানাও যে ক্লাসটা কেমন লাগলো। আর এই ম্যাথগুলো আছে, ম্যাথগুলো পড়ে দেওয়া হবে, নো টেনশন। এই যে এই ম্যাথগুলোর কথা বলছো না, আমরা সব করাই দিব, নো টেনশন, ঠিক আছে। এবং যতক্ষণ না তুমি সব বুঝবা ততক্ষণ আমরা ক্লাসে করাবো, হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নাই, আমরা আছি। ওকে, সো আমরা এখন যাইতে পারি, শেষ করতে পারি? ওকে, সো আমরা এখন শেষ করি, জাস্ট এগুলো করো। সো আজকে আর কিছু না বলি, হ্যাঁ, সময় না বাড়াই তোমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস মেবি 11 তারিখ বা 12 তারিখ, সো দেখা হবে, তখন আমরা ম্যাথ করবো, জাস্ট ঝুমায় ম্যাথ করবো, ম্যাথ করবো, ম্যাথ করবো, ঠিক আছে। তারপরে অদক্ষেপের ম্যাথ করবো, সময়ায়ন প্রভাবের ম্যাথ করবো। এবং আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, পরিবেশ রসায়ন যারা পড়েছো তারা তো, তাদের জন্য তো ওপেন চ্যালেঞ্জ সবসময় থাকবে, যে আমি যেটা পড়িয়েছি সেটা তুমি মানে অন্য ফ্রেন্ডের সাথে মিলাইলে দেখবা তোমার খাতা অলওয়েজ বেটার। এই চ্যাপ্টারের জন্য আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আমি যা পড়াবো, যেভাবে পড়াবো, তুমি আর 10 জনের থেকে অবভিয়াসলি আগায় থাকবা, ঠিক আছে, যদি তুমি সম্পূর্ণ আমার কথা মতো চলতে পারো। আর 10 জন কেন, আর 10,000 জনের থেকে তুমি এগিয়ে থাকবা, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ওকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।